সুধীবৃন্দ, শুভ সন্ধ্যা। কি মনে হচ্ছে খানিকটা শব্দ বাড়তি হচ্ছে, একটু কমিয়ে দিও। আমরা আমাদের নির্ধারিত অনুষ্ঠানটি শুরু করবো এক্ষুনি। তার আগে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি এই বিলম্বের জন্য। আর আজকের বিলম্বটা বোধহয় খানিকটা অনুধাবনযোগ্য সকলের কাছে, যে সারা শহরের পরিস্থিতি এমন যে আমাদের বন্ধু যারা আজকে উপস্থিত থাকবেন বলে নিশ্চিতভাবে ভেবে রেখেছিলেন, তাদের কেউ কেউ রওনা দিয়ে আসতে না পেরে এইরকম নানান কিছু মিলিয়ে আমরাও খানিকটা অপেক্ষা রেখে একটু বিলম্বে শুরু করছি। আর আজকের এই অনুষ্ঠানটি যদিও আমরা আগে তেমন অত গুরুত্বের সঙ্গে ভাবিনি, কিন্তু এখন আবারও যেহেতু কেউ কেউ এসে পৌঁছতে পারছেন না এবং অন্য অনেকে আগ্রহ প্রকাশ করেছেন, সেই জন্য আমরা পুরো সময়টুকু লাইভ থাকারও একটা ব্যবস্থা রেখেছি। আপনারা যারা ক্যামেরার ওপারে আছেন তারাও আশা করি আজকের আলোচনাটি শুনতে পাবেন। আমরা শুরু করে দেব এক্ষুনি এই আমাদের নতুন ঠিকানায়। যুক্তধারা খুব সদ্য গত 1 মাস হলো এই ঢাকা শহরের মোহাম্মদপুরের একটা বর্ধিত অংশ, যেটাকে ঢাকা উদ্যান বলা হয়, বাঁধের বেরি বাঁধের ঠিক পাশেই, সেইখানে চন্দ্রিমা মডেল টাউনে নতুন করে আবার অফিস শুরু করেছে। তো সেই জায়গাটায় আমরা আজকে আমাদের গত 1 মাসে আমরা কয়েকটি অনুষ্ঠান করেছি। আজকে আমরা একটি নতুন আয়োজন, তার প্রথম পর্বটি শুরু করতে যাচ্ছি আড্ডায় আলাপে। তো আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আড্ডায় আলাপে প্রথম পর্বে আমরা পাচ্ছি দেশের বিশিষ্ট নাট্যকার এবং নাট্য নির্দেশক মাসুম রেজাকে। মাসুমের পরিচয় আর আমার বলবার কিছু নেই, সকলের কাছে তিনি অত্যন্ত পরিচিত। আর খুব সদ্য মাসুম আসলে গিয়েছিলেন ইউরোপ এবং আমেরিকায়, ইংল্যান্ডে এবং প্রধানত নিউ ইয়র্কে, যেখানে একটা বেশ দিনগত সময় তিনি সেখানকার যারা থিয়েটার নিয়ে কাজ করছেন এদের সঙ্গে কাটিয়েছেন, কর্মশালা পরিচালনা করেছেন। তার একটি অত্যন্ত বিখ্যাত নাটক নিত্যপুরাণ মঞ্চস্থ হচ্ছে সেখানে, সেই আমন্ত্রণেই তিনি যান নিউ ইয়র্কে। তো এইসব অভিজ্ঞতার ভেতর দিয়ে তিনি গেছেন এবং সেই অভিজ্ঞতাটা আজকে অনেকেই শোনার আগ্রহ প্রকাশ করেছিলেন যে আমরা একটু জানতে পারলে ভালো হতো। তো আমরা সেই কথা থেকেই মূলত আজকের আয়োজনটি করেছি। তো মাসুম যদিও আজকে তার দেশের বাইরের এই অভিজ্ঞতার কথাটাই প্রধানত বলবেন, থিয়েটার নিয়ে, বাংলা থিয়েটার নিয়ে কি কাজ হচ্ছে সেসব জায়গায়, সেইটি তার অভিজ্ঞতা। কিন্তু তারপরে তার বলাটা শেষ হলে পরে হয়তো আমরা এখানে যারা উপস্থিত আছেন থিয়েটার জগতের অনেকে আছেন, তো আমরা হয়তো তাদের সঙ্গেও মাসুমের একটু কথোপকথনের সুযোগ নেব। কেউ কেউ হয়তো প্রশ্ন করতে চাইবেন, তাহলে আমরা সেই পর্বটাও এর পরে গিয়ে রাখছি। আর আমি অনুরোধ জানাচ্ছি সবাইকে যে আমরা লোক সংখ্যা খুব বেশি নয়, অতএব আপনারা যারা চা খেতে চান তারা হাতে করে চায়ের কাপটি নিয়ে এসেও এখানে বসতে পারেন। আর মাসুমের চা রইল এখানে। আমরা শুরু করি। নাট্য নির্দেশক নাট্যকার মাসুম রেজার সাম্প্রতিক সফর অভিজ্ঞতা বাংলা থিয়েটার নিয়ে তিনি যা দেখে এলেন। এখানে কাজ আমি জানি না রান্নার পত্র শোনা যাচ্ছে। এবার ঠিক আছে? ঠিক নাই? আমার মনে হয় এটি থাকে, এর চাইতে বেশি দরকার আছে। আসলে রানাপা দাঁড়িয়ে বলছেন, আমি মনে করলাম যে দাঁড়িয়ে বলাই ভালো হবে। এই জায়গায় বসাটা কেমন যেন খুব আয়োজনী একটা বসা মনে হচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার, সামনে যারা আছেন তারা এই প্রথম বোধহয় আমার 100 ভাগ পরিচিত দর্শকদের সামনে করে কোনো কিছু পরিবেশন, আমার নাটক হোক বা আমার নিজেকে হোক।
সেটাও একটা বিরাট সৌভাগ্যের বিষয় বলে আমি মনে করি। আরো একটা বিষয় যেটা দিয়ে আমি শুরু করতে চাইছি যে রানা আপা উনি যখন আমাকে বিশিষ্ট নাট্যকার বলছেন তখন আসলে আমার নিজের সম্পর্কে নিজের খুবই সন্দিহান অবস্থা হচ্ছে আর কি। যদিও সেদিন এরকম এক কথার ভিতরে আমি রানাপাকে বললাম যে আসলে এরকম কোনো একক অভিজ্ঞতা বিনিময়ের কোনো সেশন বা কোনো আয়োজনে আমি কখনো উপস্থিত থাকিনি বা আমি নিজেও কখনো বক্তা হইনি। তো রানাপা আমাদের বয়সের কথা স্মরণ করলেন যে যে বয়সে বাংলাদেশের বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবী হয়ে দীর্ঘদিন যাপন করে ফেলেছেন, সেই বয়সে আমরা চলে এসেছি। সেটাও আসলে আমাদের ভাবার দরকার আছে, কিন্তু আসলে সেই বয়সটা অনুভব করতে পারি না আমরা। এবং আমি যে এই যে ইংল্যান্ডে এবং আমেরিকাতে গেলাম, সেটাও একজন খুব নগণ্য থিয়েটার কর্মী হিসাবে আমার একটা নাটক সেখানে প্রদর্শনী হবে, সেই নাটকটা দেখার উদ্দেশ্যে যাওয়া। এবং প্রথম সময়ে আমার নিজের নাটক কোনো জায়গায় প্রদর্শনী হলে যেই ভালো লাগাটা বা যেই আগ্রহটা থাকতো, সেই আগ্রহ নিয়ে আমি আসলে গিয়েছিলাম। ফলে মানে নাট্যকার এবং আমন্ত্রিত হয়ে সেখানে যাওয়া, এইরকম অনুভবটা আমার ভিতরে হয়নি। আমার যাওয়াটা প্রায় 1 মাস 13 দিনের মতন। তার ভিতরে আমি প্রথমে তো আমার মেয়েদের কাছে গেছি, মেয়েদের সাথে আমি হিসেব করে দেখলাম যে আমি নিজে ইংল্যান্ডে যাইনি 6 বছর এবং মেয়েদের সাথে আমার দেখা হয়নি 2.5 বছর। তো বাবা হিসেবে বেশ প্রশ্নের সম্মুখীনই হলাম, নিজের কাছে নিজের প্রশ্ন। এবং যে 5 দিন প্রথমে আমি থাকলাম নিউ ইয়র্কে যাওয়ার আগে, 5 দিনই ওদেরকে আমি রান্না করে খাওয়ালাম, কারণ ওরা সত্যিকার অর্থে এই 2.5 বছরে বা তারও আগে বেশ কিছু দিন যা মিস করেছে তা হচ্ছে আমার হাতে রান্না। ওরা যে এত রিলিশ করে খেয়েছে ওই কয়েকদিনের, সেটাই বোধহয় অভিজ্ঞতা দুনিয়ার ভিতরে প্রথম বিষয় হিসেবে আসা উচিত। এরপরে আমি গেলাম নিউ ইয়র্কে এবং আমি 4 তারিখে 10 তারিখে সকালে, গত মাসের 10 তারিখে দুপুরের পরে আমি যেয়ে পৌঁছালাম নিউ ইয়র্কে এবং নাটকের শোটা ছিল 14 তারিখে, 14 এবং 15, 2 দিন। প্রথমেই আমি যেটা বলি যে যখন রিহার্সাল হচ্ছে নাটকটির, তখন আমি দেখছি যে তাদের প্রস্তুতির যেই মনোভাব, তা অনেক মানে কি উল্লেখ করার মতো সব কিছু মিলিয়ে। কিন্তু সব মিলিয়ে যেটা হচ্ছে, সেই জায়গায় আমার আসলে বাংলা থিয়েটার নিউ ইয়র্কে বা বাংলা থিয়েটার আমেরিকাতে, ইউএসএতে, সেই জায়গায় আমার অনেক মানে একটা চিন্তার বিষয় হয় বলে আমি মনে করি। যেমন ধরা যাক, একটা সেট ডিজাইন করতে আমরা এখানে যেভাবে একজন ডিজাইনারকে দিয়ে, তারপরে একটা মিস্ত্রিকে লাগিয়ে সমস্ত কিছু করে তারপরে আমরা সেই সেট ডিজাইনটা করলাম, কিন্তু ওখানে ওই নাটকের জন্যে কতটুকু করলে একটা সেট বলে মনে হবে এবং সেটাকে ব্যবহার করে নাটকটা করা যাবে, ঠিক সেটার ভেতরেই তাদেরকে সীমিত থাকতে হয়। তার নানান কারণ, সেটাও আমি বলছি। এবং তারপর ধরা যাক লাইট ডিজাইন, এনে কবিরা আছেন, উনি ডিজাইনের সাথে যুক্ত থাকেন, বা অনেকে আছেন যারা অভিনয় করেন, এখন শাইন অভিনয়ের সাথে যুক্ত নাই বা নাটকের সাথে যুক্ত নাই, তারপর সবাই আমরা জানি। এখন আমার কি কি লাইট লাগবে, নাটকের প্রধান শর্ত কিন্তু সেটা যে আমার এই লাইট লাগবে আমার ডিজাইন অনুযায়ী, কিন্তু ওইখানে সেটি নয়। এই হলে এই লাইট আছে, এবার আপনি যা ইচ্ছা করেন। ফলে সেই জায়গাটাতে দাঁড়িয়ে একটা নাটকের লাইট ডিজাইন আমি মনে করি প্রায় অসম্ভব। সেখানে কিছু হয়তো আপনি সেলোফেন পেপারে ওইগুলো ব্যবহার করে হয়তো করলেন, কিন্তু আসলে সরাসরিভাবে কোনো লাইট ডিজাইন করা ওইভাবে সম্ভবই না। আমি দুটো হলে দেখলাম, একটা হচ্ছে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে, আর একটা দেখলাম একটা হচ্ছে জে প্যাল আর একটা জে ক্যাল কালচারাল আর্টস সেন্টার। এই দুটো হল এবং দুটো হলেরই একই অবস্থা। এবং সেখানে আমরা নাটকগুলো করছি, সব মিলিয়ে আমি দেখলাম যে ক্যাল যেটা এতই ছোট যে সেখানে আসলে আমরা যে পারো নাটকটা করি, সেই পারো নাটকটাও খুবই অল্প পরিসর হয়ে যায়
পারো নাটকের জন্য। এরকম একটা হল হচ্ছে জেক্যাল, জ্যামাইকা কালচারাল সেন্টার। এবং আরেকটা যে প্যাল যেটা, সেটা একটু বড়, কিন্তু সেটাতেও আপনার ওই রকম কোনো সুযোগ নাই। সেটটাকে একটু ভালোভাবে দিলাম। যেমন উইংস, একটা সেটে একটা মঞ্চে যদি উইংস না থাকে তাহলে সেই মঞ্চে কিভাবে নাটক হবে আমি জানি না। সেই সেই যে ক্যালেও নাই, যে প্যালেও নেই ওখানকার। এবং অন্যান্য যা জায়গায় দেখলাম, আমি কোনোটাতে এই সুযোগগুলো পাইনি। এখানে বলে রাখি যে তার কয়েকদিন পরে অবশ্য আমি ওই এটাকে বলে পিয়ার 57, পিয়ার হচ্ছে এক একটা জাহাজ ঘাট, যে ঘাট থেকে জাহাজগুলো ছাড়ে। সেই জাহাজ ঘাটের পাশে ওরা একটা আইল্যান্ড বানিয়েছে নিজেদের কৃত্রিম আইল্যান্ডের মতো, যেটার নাম লিটল আইল্যান্ড। ওই নজরুল নিশ্চয়ই লিটল আইল্যান্ডে সেখানে একটা ওপেন এয়ার, আমি সেখানে ভিডিও আমি দিয়েছি। সেখানে ওপেন এয়ারে খুবই ভালো, একদম নদী, ওই পাশে নদী, এই পাশে অনেক গাছপালা, মাঝখানে এই মঞ্চটা। সেখানে অলরেডি একটা কলকাতার একটা দল, সায়ক চৌধুরী ছেলেটির নাম, সে ওই নাটকটা ডিরেকশন করছে। সে আসলে গ্রিক একটা নাটকের ছায়া ইফিজিনিয়ার একটা গল্পকে নিয়ে সে ওখানে নাটকটা ওপেন এয়ারে করছে। এবং সেটাতে আমি দেখলাম যে এক ধরনের মান থাকছে। ফলে আমি বলতে চাচ্ছি এখানে কিন্তু কমিউনিটিরও ভাগাভাগি আছে। যেমন কালচারাল দিক থেকে যদি বলি যে একটা কলকাতার যারা গেছেন বা দিল্লি থেকে যারা গেছেন, বম্বে থেকে যারা গেছেন, তারা কিন্তু একটা ইন্ডিয়ান কালচার বলতে যেটা বোঝায় সেটা কিন্তু গড়ে তুলেছেন। এবং সেই ইন্ডিয়ান কালচারে দর্শক হয়, সবাই যায়। এবং ওটা মানে আমেরিকাতে ইন্ডিয়ান কালচার বলে যেই জায়গাটা তৈরি করা, সেটা এখন মোটামুটিভাবে সারা আমেরিকাতেই গ্রহণ করে ফেলেছে তারা। জাস্ট এটাকে আমি উল্লেখ করলাম এই কারণে যে বাঙালিরা এখন সেই জায়গাটায় যে পৌঁছাতে পারেনি। যদিও এখানে উল্লেখ করা দরকার আছে আমাদের এস.এম. সোলাইমান, আপনারা সবাই জানেন। সোলাইমান ভাই কিন্তু তার 2-1টি নাটক নিয়ে অফ ব্রডওয়ে বলে যেই মঞ্চগুলি আছে, তার একটিতে উনি নাটক করতেন, প্রায় রেগুলার শো ওখানে করতেন। সেটিও এখন থেকে প্রায় 30 বছর আগে। সেটির আর কোনো অস্তিত্ব এখন নাই। বাংলাদেশের আর কোনো কমিউনিটি সেখানে ওইভাবে নাটক করে না। অফ ব্রডওয়ে নিশ্চয়ই সকলেরই ধারণা আছে যে ব্রডওয়েতে মূল মঞ্চগুলো ব্রডওয়ে ওই এলাকা টাইম স্কোয়ারের পাশে। এবং সেইখানে পরে অফ ব্রডওয়েগুলো অন্যান্য জায়গায়, কিন্তু একটু ছোট মঞ্চ, ছোট পরিসর। আর অফ ব্রডওয়েতেও আমাদের শিল্পকলার যদি আমি মূল মঞ্চ, এক্সপেরিমেন্টাল মঞ্চ এবং স্টুডিও থিয়েটারের বিষয়টা যদি বলি, এক্স্যাক্টলি অফ ব্রডওয়ে হচ্ছে আমাদের স্টুডিও থিয়েটারের ওই ধারণার আর কি। তো যাই হোক, আমি এই নাটকটির কথা বলছিলাম। পরে আরেকটা বিষয় দেখেন, মিউজিকটা ওখানে যদি যে কোনো একটা স্টুডিওতে যদি রেকর্ড করতে চাই, তবে তার যেই মানে তার জন্য আমাদের যে খরচ হবে, যে বাজেটটা করতে হবে, সেটি আসলে মানে সাধ্যের বাইরে হয়ে যায়। ফলে মিউজিকটাকেও নানানভাবে কালেক্ট করতে হয়, অথবা এখান থেকে, এই দেশ থেকে করিয়ে নিয়ে যেতে হয়, যেটা রিহার্সাল দেখছি না, যেটার কোনো মানে কি স্ক্রিপ্টের সাথে ওইভাবে যুক্ততা নাই, কিন্তু একজন এখানকার কেউ একজন মিউজিকটা করে দিচ্ছে। ফলে সেটিও নাটকের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়াটা খুবই দুঃসাধ্যের ব্যাপার। সেই রকম জায়গায় কস্টিউমেও তাই, কস্টিউমটাও সব কিছুই ওখানে আপনি এই টেইলর কোথায় পাবেন? আমরা যেটা এই যে খলিফা বলি, চলে গেলাম যে ডিজাইন বুঝে দিয়ে করে নিলাম, সেটা ওখানেও এটা করা সম্ভব নয়। সব কিছু মিলিয়ে আমি এমন একটা বিষয় দেখলাম না যেটা বাংলা নাটক যেগুলো হচ্ছে তার জন্যে ইতিবাচক, বা তার জন্যে তাকে করে, সমর্থন করে বা বড় করে, এরকম কোনো একটি পরিস্থিতি আমি দেখলাম না। দর্শকের জায়গায় যদি বলি, তো ওই কমিউনিটি ওখানে কুইন্স ভিলেজ, জ্যামাইকা এবং তার আশপাশের যারা লং আইল্যান্ড, এরা মিলিয়ে খুব বেশি হলে 800 থেকে 900 মোট দর্শক। এইটাই হয়তো একবার করে নাটকটা দেখার পরে, এবং এটা জাস্ট ওয়ান টাইমের মতন। ইউএসএতে এবার আমি দেখলাম, নিউ ইয়র্কের বাইরেও আমি যত জায়গায় গেলাম, সব জায়গায় দেখলাম যে ওরা খাবারের জন্য ওয়ান টাইম প্লেট, আমরা তো কাচের বাসন তুলে রাখি, গেস্ট আসলে বার করি, কিন্তু ওরা এর থেকে বাইরে চলে গেছে, এখন সব ওয়ান টাইমে হয়ে গেছে।
কিন্তু আমাদের ইয়েতে বাঙালি কমিউনিটির নাটকও জাস্ট ওইরকম ওয়ান টাইম ইউজের মতন হয়ে গেছে, একবারের বেশি হয় না, কারণ দর্শক সংখ্যাও এরকম। এবার এই নাটকটা যখন আমি 14 তারিখে হলো, 14 তারিখে নাটকটির মোট আসন সংখ্যা হচ্ছে প্রায় 450 আসনের ভিতরে প্রায় অলমোস্ট অল দ্য সিটস ওয়ার টেকেন, একদম মানে পুরো মঞ্চ ভর্তি ছিল। কিন্তু রিহার্সালের কমতি, কারণ রিহার্সাল আর আয়োজন করা কঠিন, আমি যেটা বলছিলাম প্রত্যেকটা বিষয়ে রিহার্সালের কমতি এবং সবকিছু মিলে নাটকটা অনেক লুজ হয়েছে। আর একলব্য বলে যে ছেলেটি করছে, ছেলেটির নাম হীরা, এখানে প্রাচ্য নাটে ও কাজ করতো, প্রায় 7-8 বছর হলো চলে গেছে। ও এখন প্রায় অন্যান্য সমস্ত দলের সাথে কোনো না কোনোভাবে যুক্ত থেকে অভিনয় করছে। ও খুব ভালো অভিনয় করে, অসাধারণ অভিনয় করে, মানে ওর অভিনয় দেখতে দেখতে আমার কাছে, যদিও স্ক্যানিং এর কিছু সমস্যা আছে সেটা সময়ের অভাবই হয়েছে বোধহয়, আমার কাছে দেখতে দেখতে আমার দিলীপের কথা বেশ বারবার মনে পড়ছে। দিলীপের কথা, দিলীপের অভিনয় প্রায় সবাই দেখেছেন আপনারা, তো সেটার কথা মনে পড়েছে। ও ভালো অভিনয় করেছে, সাথে অভিনয় করেছে আমাদের তাহমিনা মুস্তফা, ও হচ্ছে সোনি, ও করেছে দ্রৌপদীর চরিত্রটি, এবং দ্রৌপদীর চরিত্রে ও করেছে ভালো। এই কারণে বলি আমি, মঞ্চে কাজ করেছে এইরকম কয়েকজনের ভেতরে সোনি একজন, ফলে ওর অ্যাক্টিংটা হচ্ছে। ভয়েসের ইয়েতে খুব লো ছিল সেই প্রথম দিনে, পরের দিনে অবশ্য সে সেটা কাভার করে নিয়েছে। তো পরপর দুদিন এই নাটকটি প্রদর্শনী হবে, প্রায় 700 দর্শক এটা দেখেছে, মানে ফুল হাউস শো হয়েছে। কিন্তু এরপরে ওই একই জায়গায় শো হলে আরো কত দর্শক তারা পাবে এটা আমি ঠিক জানি না। এবং দ্বিতীয় দিনের শোগুলি অনেক ভালো হয়েছে। বকুল ভাইও প্রথম দিনের শো এর রিভিউ করে পরের দিন যে শোটা করেছে সেই শোটা অনেক অনেক ভালো হয়েছে, মানে আমার 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 পছন্দ হয়েছে সেই শোটি। অভিনয়ের অংশেও যারা ভীম করলেন, রিপন বলে একটা ছেলে, রনি অনেকেই চেনেন, রনি সৈয়দ জাকির রনি, ও করেছে হচ্ছে ইয়ে অর্জুন। তারপরে বসু বলে একটি ছেলে, ও করলো ইয়ের যুধিষ্ঠির। আর দুটো ছেলে নতুন, তারা করেছে সহদেব, সহদেব আর আরেকজন কে জানো, নকুল সহদেব, এরা করেছে। যে ছেলেটি করলো, দ্রোণাচার্য করলো, সেই ছেলেটি লাইট ডিজাইন করেছে। সেই ছেলেটি প্রায় সমস্ত দলের ইয়েতে ওই একজন লাইট ডিজাইনার, ও এখানে কাজ করতো সম্ভবত অনন্ত হীরা না, মুকুলের যে ইয়েটা পালাকারে ও কাজ করতো। ও প্রায় সবগুলো জায়গায় লাইট করে এবং সে ভালোই কাজ করে, কিন্তু তার তো সাধ্যের বাইরে লাইট নাই, সে লাইটটা করবে কি দিয়ে, সুতরাং তার কিছু করার নাই। বাবর তার নাম, সেও ভালো কাজ করেছে। এবং ওই দিন দেখতে এসেছিলেন তসলিমা নাসরিন, এবং এখান থেকে যারা গেছেন, এই যে এই পট পরিবর্তনের পরে এবং পট পরিবর্তনের আগেও যত মিডিয়ার মানুষ আছেন, আমি এখন দেখলাম যে বাংলাদেশের চাইতে নিউ ইয়র্কে বাংলাদেশের মিডিয়া অনেক বেশি স্ট্রং, কারণ ওখানে প্রায় সবাই আর কি, আমি হিসেব করে যা দেখলাম। যেমন আমি আসার আগের দিন আমাকে সন্ধ্যার দিকে ফোন করলেন সারা আপা, তা আমি সারা আপাকে জিজ্ঞেস করলাম, সারা আপা এত রাতে আপনি ফোন করেছেন? বলে আমি তো এখন নিউ ইয়র্কে। মানে প্রায় সবাই নিউ ইয়র্কে, নাহলে যদি সন্ধ্যায়, নিউ ইয়র্কের সন্ধ্যা মানে এখানে তো পরের দিন প্রায় সকাল 8টা বেজে যাওয়ার কথা। তো যাই হোক, এই ওনারা প্রায় সবাই এসেছিলেন নাটকটি দেখতে। তসলিমা নাসরিনের প্রসঙ্গটা আমি এই কারণে আনলাম যে আসলে উনি নাটকটি দেখে অত্যন্ত পছন্দ করেছেন। উনি তার ফেসবুকে, আমি দেখলাম পরে, তার ফেসবুকে অসাধারণ একটি নাটক বলে সে একটা পোস্টও দিয়েছে। এবং উনি আমাকে খুব খুঁজেছেন যে ছবি তুলবেন একটা, মানে ওই যে পোস্টটা উনি করেছেন, সে পোস্টে হয়তো ছবিটি দেবেন এরকম একটা মানুষে। কিন্তু আমি জানি না এই পট পরিবর্তনের কারণে এবং সবকিছু মিলিয়ে আমি তার থেকে এমন লুকিয়ে থাকলাম যে উনি আমার টিকিটও পাননি। তো সেই জায়গাগুলো তো এখন ওখানেও আছে, সব মিলিয়ে। আর আমাকে এমনিতেই অনেক বেশি সাবধান থাকতে হয়েছে যাতে
কোনো ধরনের এমন কোনো কিছু কথাবার্তা না হয়ে যায়। তো সেই জায়গাগুলোর ভেতর দিয়ে নাটকটা যাই হোক সবকিছু মিলে আমি বলবো যে বকুল ভাই একটা সফল প্রোডাকশন করেছে। ওখানে প্রতাপ এবং এজাজ বলে দুজন, তারাই মূলত এটা মঞ্চে এনেছেন। ডায়াসপোরা বলে একটা অর্গানাইজেশন, ডায়াসপোরা ওখানকার এই জাতীয় কাজগুলো করেন। প্রতাপ এবং এজাজ ভাই অনেক ভালোভাবেই এটা এনেছে। কিন্তু আমি যেটা বলতে চাই, তারপরে আমি আরেকটা ওখানে 3 দিনের উৎসব হলো, ইরশাদ নিশাদ স্মরণ উৎসব। সেখানে পরপর 3 দিনে 6টা নাটক হলো। আমি প্রায় সবগুলো নাটকই ওখানে দেখেছি এবং সবগুলো নাটকেরই এই দীনতা তারা ঢাকতে পারেন না। সেই জায়গাগুলো হচ্ছে প্রথমত আমি মনে করি যে যদি নাটকের বলি তাহলে ওখানে বাঙালি কমিউনিটি যে নাটক করে তার অবস্থা একদমই ভালো না। ভালো না মানে কি, তাদের সদিচ্ছা, তাদের শ্রম মেধা সব কিছু থাকার পরেও এটি ভালো হওয়ার সম্ভাবনা কম। এর এক জায়গায় আমি বলি, একটা যেমন বকুল ভাই যিনি ডিরেক্টর, শামসুল আলম বকুল, তার ছেলে, আমাদের ছেলের নাম কি জানো, ওসনারকে বকুল ভাই বললো চলো নাটকটা দেখতে যাবে। তো ওসনার বললো আমি এর মধ্যে কি দেখবো, আমার তো দেখার কিছু নাই। এরপরে বললো না তুমি যে বসে থাকবে, বলে আমার বয়সী কেউ আছে, বলে না তোমার বয়সী তো কেউ থাকবে না, 2-1 যদি আসে তাহলে দেখা যাবে, চলো। এবং ওসনারকে নিয়ে গেল। ওসনার সবসময় একটু দূরে 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 ঘুরছে, এক জায়গায় বসে সে নাটকটাও দেখছে। আমার জানা নাই যে সেই এই নাটকটি সম্পর্কে তার কোনো ধরনের কোনো আগ্রহ আছে। তার বাবার তৈরি, তার মা এটিতে অভিনয় করছেন, হ্যাঁ, খুব সরাসরি যদি আমি বলি, কিন্তু তার এটির প্রতি কোনো আগ্রহ নাই। কিন্তু এই নাটকটি কিন্তু যেভাবেই হোক নাটকটি অনেক আগ্রহ তৈরি করেছেন দর্শকদের ভেতরে। যারা দেখেছেন তারা উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, কারণ নিত্যপুরাণ আপনারা সবাই জানেন যে সংলাপ থেকে শুরু করে সবকিছুর একটা ভালো থাকে। আমি দেখেছি যে প্রথম দিন যখন নাটকটির প্রায় 15-20 মিনিট হয়ে গেছে, তখন একটা কালো ইজি সিগারেট পাওয়া যায়, কালো রঙের, সেটা প্যাকেট দেখি নাটক চলাকালীন ভিতরে আমাকে এইটা গিফট করছে, ভাই আপনার সংলাপ শুনে আপনার জন্য এইটা, মানে এই লেভেলে হয় আর কি, ভালো লাগার সেটা এক ধরনের আছে। কিন্তু ওসনারকে এখানে কানেক্ট করা গেল না। এটা একটা পয়েন্ট আমি তুলে রাখলাম এই কারণে যে এটি মনে করি আমি সবচেয়ে জরুরি। এর কয়েকদিন পরে, 2-3 দিন পরে আমি ব্রডওয়ে, মূল যে নাটক যেটা ব্রডওয়েতে আমস্টারডাম থিয়েটারের একটা নাটক দেখলাম, যেটির এক রাতের টিকিট বিক্রি হয় 3.5 কোটি টাকা, বাংলাদেশি টাকায় 3.5 কোটি টাকা এক রাতের টিকিট বিক্রি হয়। আমি যেই সিটে বসে দেখলাম সেই সিটের টিকিটের দাম $200। এখন ঠিক এরই বিপরীতে কিন্তু, এবং এই নাটকটিতে $100 কোটি ইনভেস্টমেন্ট, 10 বছর ধরে নাটকটি চলছে। আলাদিন অসাধারণ একটি প্রোডাকশন, মানে অসাধারণ বলাটাও মনে হয়, তাকে যদি আবার অসাধারণ করা যায় তাহলে যা হয় সেই লেভেলের একটা বিষয়। এই ব্রডওয়ে নাটকটি দেখার পরে আমার কাছে আমাদের কমিউনিটির নাটক মানে কেন সত্যি এই জায়গায় পড়ে আছে এখনো, সেটা আরো পরিষ্কার হয়েছে। প্রথমত হচ্ছে যে পৃথিবীর যত জায়গা থেকে ট্যুরিস্টরা যায় তাদের লিস্টে ব্রডওয়ের একটি নাটক থাকবে, যে আমরা ব্রডওয়ে একটা নাটক দেখবো, আমার লিস্টেও ছিল। কিন্তু ব্রডওয়েতে যে নাটক দেখার মতন সামর্থ্য আমার ছিল না। যারা আমার নাটকটি ওখানে করলেন নিত্যপুরাণ, তারাই দেখিয়ে তাদের বদান্যতাই আমি নাটকটি দেখলাম। কিন্তু তারপরেও যারা টুরিস্ট তারা প্রত্যেকেই ব্রডওয়ের একটা নাটক দেখতে চান, যার ফলে একটা উইকডেতে সন্ধ্যের সময় এই একটা নাটকের শোয়ে এই পরিমাণ অর্থ সমাগম হয়। এবং $100 কোটি যদি তার বাজেট হয়, আমার 10 বছরে চলছে, প্রতি রাতে আপনি এটা হিসেব করেন, তারা এখন অনেক বেশি অতিরিক্ত বা লাভে তারা এই নাটকটি করছে। এই নাটকটিতে যে টেকনোলজি এবং যে টেকনিক ব্যবহার করা হয়েছে, লাইটে, কস্টিউমে, আপনি ধরেন একটা মিউজিক হচ্ছে, সেই মিউজিকের সাথে আপনি দেখলেন একটা লাল কস্টিউম তার নীল হয়ে গেছে, নীল কস্টিউম যে
আলাদিনের আশ্চর্য প্রদীপের যে দৈত্য তা, যে রাজকন্যাটি যে পালিয়ে এসেছে রাজদরবার থেকে, রাজপ্রাসাদ থেকে, তার কস্টিউমের ব্যবহার, শুধু কস্টিউম দিয়ে বললাম। এবার সেট চেঞ্জ হতে জাস্ট 3 থেকে 4 সেকেন্ড সময় লাগে, কিন্তু একটা বাজার থেকে একটা রাজপ্রাসাদ হয়ে যাচ্ছে 3 থেকে 4 সেকেন্ডের ভেতরে। এবং আমি এই যে এখানে আমাদের বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আপনার মঞ্চের উপরে একটা পেরেক মারতে দেবে না, একটা পেরেক মারতেও তারা দেবে না আপনার সেটটাকে দাঁড় করার জন্য। আমরা কি পরিমাণ সমস্যার ইয়ে করি, অথচ সেখানে এরকম ভাবে গ্রুপ বলি আমরা, এই গ্রুপ কেটে 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 ওখান থেকে সেট ঢুকে এসে দাঁড়ায় গেলে একটা সেট হয়ে গেল। এটা জাস্ট 3-4 জন মিলে একটা করে ধাক্কা দিলে একটা সেট চেঞ্জ হয়ে যায়, আর একটা সেট হয়ে যাচ্ছে। এই 4 থেকে 5 সেকেন্ডের ভেতরে একটা সেট পরিবর্তন হচ্ছে, এবং নাটকের কোনো জায়গায় আমাকে থামতে হচ্ছে না। এই সেটের জন্য বলেন, লাইটের জন্য বলেন, কস্টিউম চেঞ্জের জন্য বলেন, কোথাও আমাকে নাটকে সেটার জন্য থামতে হচ্ছে না। এক অসাধারণ, মানে এটা যা আমি দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে এটা আমি জাস্ট কিছু ম্যাজিক দেখলাম, জুয়েলারিসের কিছু ম্যাজিক দেখে বার হলাম। অর্থাৎ মঞ্চে ম্যাজিক ক্রিয়েট করা সম্ভব। আলাদিন যে নাটকটা আমি দেখলাম, সেটা একদম একটা ম্যাজিক ক্রিয়েট হলো বলে মনে করলাম। তাহলে আমি একদম দুই মেরুর দুই নাটক দেখলাম, এবং আরেকটা যেটা ওপেন এয়ার থিয়েটারে দেখলাম সেটাও আরেক ধরনের। সেটা আমি দেখি নাই, তাতে চলছিল, টেকনিক্যাল শো চলছিল, মূল শো ছিল না। এখন সেই জায়গা থেকে আমার যেটা রিয়েলাইজেশন, সেটা আমার মনে হয় যে ইংল্যান্ডে এসে, আমি যখন ইংল্যান্ডে ফিরে এলাম নিউ ইয়র্কের পরে, ইংল্যান্ডে ফিরে আসার পরে আমার মেয়েরা তো ওরা ভেবেছে যে বাবার কি কি ভালো লাগতে পারে। যেমন তারা আমাকে ব্রিটিশ মিউজিয়ামে নিয়েছে। আমি একটানা প্রায় 13 বছর মতন ইংল্যান্ডে ছিলাম, কিন্তু আমি কোনো ব্রিটিশ মিউজিয়ামে যাই নাই। এবার ব্রিটিশ মিউজিয়ামে গেলাম। তারপরে এটা আমার খুব সৌভাগ্য যে মানে আমাকে কি কি টানতে পারে এটা ওরা নিয়ে, ওদেরও এক ধরনের আকর্ষণ আছে সেটার প্রতি। যেমন আমি রোসেটা স্টোন নিয়ে একটা পোস্ট দিয়েছি আমার ফেসবুকে, আপনারা যেমন দেখেছেন, যে ব্রিটিশ মিউজিয়ামে কিন্তু সত্যিকার অর্থে ওই রোসেটা স্টোন যেটা দিয়ে আপনার গ্রিকদের এবং মিশরীয়দের সমস্ত স্ক্রিপচারকে করা হয়েছিল, ডিসাইফার বলে এটাকে, সেটা করা হয়েছিল। সেই স্টোনটা অ্যাজ ইট ইজ রশিদ শহর থেকে, মিশরের রশিদ শহর থেকে ওটাকে বিশেষ চুক্তির ভিত্তিতে ব্রিটিশরা নিয়ে এসে তাদের মিউজিয়ামে রেখেছে। সেটা দেখলাম, আমার কাছে ভালো লাগলো। এরপরে আমাকে নিয়ে গেল আর্ট গ্যালারি, যেটাতে আপনার বিশ্বের সকল বড় বড় চিত্রকরদের পেন্টিংস ওখানে আছে, ন্যাশনাল আর্ট গ্যালারিতে যেটাতে। এবং সবচেয়ে বড় কথা যে আপনার 17th সেঞ্চুরির আগের একটা সাইড আছে, যেখানে একদম মানে চিত্র পেন্টিংস এর ইতিহাস থেকে শুরু হওয়ার যত ছবি সব আছে। আবার 1700 সেঞ্চুরির পর থেকে, 17th সেঞ্চুরির পর থেকে যতজন, যেমন আমাদের মানে যে কোনো শিল্পী, লোটরেক থেকে শুরু করে, গঙ্গা থেকে শুরু করে, ভ্যান গঘ তো অবশ্যই, আপনার মাটিস, মোনে, তার মানে আপনার যত পিকাসো, সালভাদরের ছবি আমি দেখি নাই, সালভাদর কেন আমি জানি না, সালভাদরের একটা নিজে রাখা ছবি এবং আমার দেখার সৌভাগ্য হয় নাই, কিন্তু বাকি সবার ছবি ওখানে আছে। এবং এবার সবচেয়ে ভালো লাগলো যে এর আগের বার আমি যখন অ্যামস্টারডামে গেলাম, ভ্যান গঘের মিউজিয়ামে গেলাম, ওদের একটা দেওয়া ছিল, রেলিং দেওয়া ছিল, 8 ফিট দূর থেকে ছবিটা দেখতে হবে। ছবি তোলা তো যাবেই না, ছবিটাও দেখতে হবে 8 ফিট দূর থেকে ওই ভ্যান গঘ মিউজিয়ামে। এবার ছবির কাছে যাওয়া গেল, চুরি করলে হাতও দেওয়া যেত, এবং ছবি তো তোলাই গেল। কিন্তু আমার দুর্ভাগ্য এই যে আমার মেয়েরা তখন অন্য গ্যালারিতে আছে, আমি আমার ছবি, আমাকে একটা সেলফি নেওয়া ছাড়া আমার উপায় থাকলো না, ছবি নিলাম। এরপরে আমার মেয়েরা ব্রডওয়েতে যে নাটকটি হয়ে এখন ট্যুর করছে সারা পৃথিবী, সেই ব্রডওয়েতে হওয়া নাটকটি, এটার নাম হচ্ছে স্টিরিওফোনিকটা হচ্ছে একটা ব্যান্ড দল, মানে 70 দশকের নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়াতে একটা ব্যান্ড দল তৈরি করে ওরা। এই ব্যান্ড দলটি, তাদের অ্যালবাম একও হয়, বিলবোর্ডের যে থাকে র্যাঙ্কিং, তাতে
তারা ফার্স্ট হয়, একবার একবার তাদের একটা অ্যালবাম আসে। এবং এই দলটি তার ভেতরের যে ডাইনামিক্স, ভেতরের মানে একজনের সাথে আরেকজনের যে সম্পর্ক, তারা যখন গান করছে অসাধারণ সব মিউজিক্যাল ট্র্যাক তারা করছে, কিন্তু যখন গানের বাইরে, রেকর্ডের বাইরে তাদের ভিতরে যে ঝগড়া ঝাঁটি, তাদের ভিতরে নানান সমস্যা, বন্ধুত্ব, এই সব মিলিয়ে একসময় দলটা আস্তে 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 ভাগ হয়ে যেতে থাকে। 70 দশকের এটি একটি সত্য গল্প, কিন্তু ওরা কোথাও সেটা উল্লেখ করে না, ওরা এটা ফিকটিশিয়াস গল্প হিসেবেই এটা করছে। একটা অসাধারণ, মানে আমি এটা ভাবা যায় না যে এটা আমরা যারা স্টুডিও দেখেছি, ঘুম এসে যাচ্ছে, আচ্ছা, আমরা যারা রেকর্ডিং স্টুডিও, অডিও স্টুডিও দেখেছি, সেই অডিও স্টুডিওতে দেখবেন রেকর্ডিং যেখানে আমরা দাঁড়ায় রেকর্ড করি সেটার একটা রুম, আর সরি যেখানে আমরা ইয়ে করি মেশিনগুলো থাকে, প্যানেলগুলো থাকে, রেকর্ডিস্ট ইঞ্জিনিয়ার যে রেকর্ড করে সেইটা ঠিক সামনে, রেকর্ড আমরা পেছন থেকে যে ইঞ্জিনিয়ার তাকে বারবার পেছন থেকে দেখবো যে সে রেকর্ড করে যাচ্ছে, আর তার সামনেই গ্লাস দিয়ে পেছনে সমস্ত ব্যান্ডের যত ইনস্ট্রুমেন্ট আছে সমস্ত ইনস্ট্রুমেন্ট দিয়ে তারা 6-7 জনের যে টিম গ্রুপটা, তারা ভেতরে নানান কথা বলছে। এবং কখনো কখনো দেখবেন যে ভেতরে যখন কথা হচ্ছে টক ব্যাক না দিলে বাইরে সেই কথা আসছে না, কিন্তু সেই কথা শোনা যায় না। টক ব্যাক দিলে তারপরে ওই স্টুডিওর ভেতরে এটাতে সাউন্ড প্রুফ থাকে। এক্স্যাক্টলি একটা অডিও স্টুডিও তারা রিক্রিয়েট করছে অন স্টেজ, মানে সমস্ত কিছু আছে। এবং আমি ভাবলাম যে বোধহয় মেশিনগুলো বানানো মেশিন হয় না, কাঠের ডামি যেটা বলি আমরা, এটা ডামি নয়, একটা নব তুললে ঠিক সেই অনুযায়ী যতটুকু আমি অডিও বাড়বে, হ্যাঁ ঠিক ততটুকুই বাড়ছে। এরপরে পাশে রেকর্ডিং এর জন্য তখন 76 সালে যেটা 75-এর গল্প, 76-এর গল্প, সেখানে ওই যে ওই পুল বলি আমরা, পুল দিয়ে রেকর্ড হয়, এখান থেকে এরকম ঘুরতে থাকে, দুটা ঘুরতে থাকে। এবং আমি হয়তো এক পাশে ওরকম একটা মেশিনের সাথে সবুজ লাইট জ্বলতেছে, পুল আছে, আমি ভেবেছি ওটা জাস্ট খালি একটা ডামি রাখা আছে। পরে দেখি এখানে যখন রেকর্ডের বাটন টিপছে ওটা ঠিকই ঘুরছে। এখন সেটা কতটা কিন্তু তারপরেও এই কাজটা তারা পুরা করেছে, মানে বিশ্বাসযোগ্যতার সর্বশেষ যে তারপরে দেখা যাচ্ছে যে টক ব্যাক দেয়নি, ভিতরে ওরা কথা বলছে কিন্তু আমরা কিছু হচ্ছে না। এবার ভেতরে দুইজনের ভিতরে ঝগড়া হচ্ছে, এই ইঞ্জিনিয়ারের সেটা শোনার দরকার আছে, হ্যাঁ, ও আবার টক ব্যাকটা দিয়ে একটু ভলিউম কমায় রাখছে। আমরা কিন্তু ওই দুজন যে ঝগড়া করছে ভেতরে দেখা যাচ্ছে না, ঝগড়া করছে, আমরা কিন্তু বাইরে থেকে তার ঝগড়াটা শুনছি। এই ইঞ্জিনিয়ার, লোকজন হাসছে, মানে এত মজা। কিন্তু এই যে ওদের ভেতরের একটা, যে কোনো নাটকের দল, আমাদের নাটকের দলও আমি দেখেছি ঠিক এই অবস্থায়, কিন্তু এই ঝগড়াগুলোই হয়, এইভাবে একটা দল ভেঙে যায়। সব কিছু মিলায়ে একটা অসাধারণ গল্প, স্টিরিওফোনিক, এবং এটি ব্রডওয়েতে অসংখ্য শো করার পরে এখন ইংল্যান্ডে ট্যুর করছে। এই নাটকটি আমরা দেখলাম, কিন্তু আমরা খুব সৌভাগ্যবান যে সেই দিন একটা বিশেষ ছাড়ের টিকিট, একদম পেছনের লাইনে বিশেষ একটা ছাড়ের টিকিট ছিল। আমরা 4 জন দেখলাম 100 পাউন্ডে, মানে ডলারের হিসাব করলে প্রায় 170 ডলারের মতনে 4 জনে দেখেছি। কিন্তু এটা বিশেষ ছাড়, একদম পেছনে সেই ইয়েতে। তারপরেও এটি প্রচুর প্রচুর করে 25 পাউন্ড করে যদি আমি টিকিট ধরি ওইরকম একটা জায়গায়, সামনে যেটা দেখতে গেছে সেটার দাম প্রায় আপনার 300 পাউন্ডের মতন, যারা অরিজিনালি। এটা কোনো রেস্ট্রিক্টেড ভিউ টিকিট থাকে। আমি এর আগে, এবার তো 25 পাউন্ড হলো, এর আগের বার আমি 15 পাউন্ড দিয়ে দেখেছি দ্য ওয়ার হর্স বলে একটা নাটক, মাইকেল মরকোর লেখা একটা উপন্যাস থেকে। সেটা 15 পাউন্ড দিয়ে আমি দেখেছি, ওই রেস্ট্রিক্টেড ভিউ, একটা পিলার আছে, পিলারের পাশ দিয়ে দেখার জন্য ওই ভিউয়ে আমাকে 15 পাউন্ডে সেই টিকিটটা ছিল। এনিওয়ে দেখা যায় তারপর। তো আমাদের এবারের জন্য সেরকম একটা ছিল। আমি নাটকটা দেখলাম এবং সব মিলে আমি দেখলাম যে ওটিও ওই উইকডে, কিন্তু আমি যেদিন দেখলাম সেটা উইকডে, সুতরাং তখনও পুরো দর্শক মানে আছে। সব মিলিয়ে নাটকের দর্শক যেমন ঘাটতি দেখলাম আমার জন্যে, বা বাঙালি কমিউনিটির জন্যে, বাংলাদেশি কমিউনিটির জন্যে, সেরকম দর্শকের প্রতুলতা এবং অপ্রতুলতা সব জায়গা থেকেই মানে দুটোই পরিলক্ষণ করলাম আমি।
এবং আরেকটা বিষয় বলি, এর পরে লন্ডনে যারা থাকেন আমাদের শিল্প সংস্কৃতির ধারক বাহক, দু একটা নাম বললে আপনারা নিশ্চয়ই চিনবেন। শামীম আজাদ, কবি শামীম আজাদ সবাই চেনেন, অথবা লিসা গাজী, আরো অনেকে। শামীম আজাদের ওনার হাজবেন্ডের কি নাম যেন, সেলিম জাহান, উনি ছিলেন। তারপরে স্বাধীন খসরু বলে যে আমাদের হুমায়ুন আহমেদের নাটকে অভিনয় করতেন, উনি ছিলেন। প্রায় ওইরকম এরকম অনেকেই ছিলেন। সেটা ওইরকম এই যে আজকের মতনই একটা বিড়ম্বনার অনুষ্ঠান ছিল, কফি উইথ ইভিনিং কফি উইথ মাসুম রেজা। সেটা মূল বিষয় ছিল না, আমরা এমনি নিজেরাই কথাবার্তা বলছিলাম। তখন আমাকে বলতে বললো, এবার আমি যেটা বলি যে আমার কাছে যেটা মনে হচ্ছে যেটা হওয়া উচিত, সেটা হচ্ছে প্রথমে এই কমিউনিটির ভেতরে এখন যারা সেকেন্ড জেনারেশন বলছি, বা ইংল্যান্ডে এটা থার্ড জেনারেশন হয়ে গেছে, এবং সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশনকে যদি আমাদের নাটকের সাথে যুক্ত করা না যায়, কালচারের সাথে যুক্ত করা না যায়, ওই শুধুমাত্র এই দেশ, এই এই মাটি, এই নৌকা, এই ধান, এই বৃক্ষ, হ্যাঁ, ধনধান্যে পুষ্প ভরার গল্প বললে আসলে হবে না। প্রথমত আমাদের গল্পটা চেঞ্জ করতে হবে, মানে যেটা অন্যান্য সকল কমিউনিটিতেই গ্রহণযোগ্য হবে। আমাদেরই গল্প কিন্তু বলার ঢং চেঞ্জ করতে হবে, বা কন্টেন্টকে আরো অন্য ধরনের করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশনকে ভিতরে আনতেই হবে। তৃতীয়ত হচ্ছে এটা অবশ্যই ইংরেজিতে হতে হবে। ইংরেজিতে না হলে এটি আমি অফ ব্রডওয়েতে বা ব্রডওয়েতে যেখানেই, মানে একটা নাটককে অফ ব্রডওয়েতে নেওয়ার জন্য যে জাতীয় মেধা শ্রমের দরকার হয়, তা কিন্তু বাঙালিরা করে একসময়, এখন থেকে 30 বছর আগে কিন্তু করেছে, কিন্তু এখন পারছে না। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা দাঁড়ায়, সেটা হচ্ছে যে ওখানে যখন আমি কাউন্সিল থেকে, সিটি থেকে, আমেরিকাতে এটাকে বলে সিটি, আর ইয়েতে ইংল্যান্ডে এটা আর্ট কাউন্সিল, এদের কাছ থেকে নিতে হলে এক ধরনের একটা লাইসেন্স মতন লাগে, রেজিস্ট্রেশন লাগে। যেটা আমরা সেলিরা, আমরা একটা নাটক আমরা দল করলাম থিয়েটার ফোকস, আমরা কিন্তু দুটো ফান্ড পেয়েছিলাম, একটা 14 লাখ টাকার, একটা 19 লাখ টাকার। তো এটা সম্ভব। এই কাজগুলো কেউ করছেন না এখন। যেমন হচ্ছে যে ওখানে প্রায় অনেকেই, বেশিরভাগই হয়তো ক্যাব চালান অথবা রেস্টুরেন্টে কাজ করেন যদি ইংল্যান্ড হয়। সবকিছু মিলিয়ে সময় দেওয়া, কাজ, এই শব্দটি এতবার শুনতে হয়। এই বাংলাদেশে কিন্তু কাজ, আমার কাজ আছে, এই জাতীয় কথা এতবার শোনা লাগে না। শুধু কামালের কাছ থেকে 2 একবার শুনতে হয় যে কালকে আমার সেটিও বলে মাঝে মাঝে, আর যারা আছেন তাই সেরকম। এনিওয়ে, কিন্তু কাজ আমার আছে, এবং সেটি যে কোনো সময়। কারোর কাজ 3টায়, দুপুর 3টায়, কারোর কাজ ভোরবেলায়, কারোর কাজ রাত্রে আছে। যারা ক্যাব চালাবেন তারা রাত্রে যাচ্ছেন, ফলে এই মানুষগুলোকে জোগাড় করাও খুব কঠিন। কিন্তু যারা কাজ আছে একদিনে, তাদের সেই দিনের কাজের যেই প্রাপ্তিটা, সেটাকে যদি সিটি থেকে অ্যাপ্লাই করে অথবা আর্ট কাউন্সিল থেকে অ্যাপ্লাই করে নিয়ে এসে যদি প্রফেশনালি একটা নাটক ইংরেজিতে করা যায়, এবং সেইখানে যদি আমাদের সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনের এদেরকে যদি ইনভলভ করানো যায়, আমি মনে করি বাংলাদেশের কমিউনিটি ওখানে যারা আছে তাদের যে মেধা, সেটা দিয়ে তারা খুব ভালোভাবেই অফ ব্রডওয়েতে, এমনকি চেষ্টা করলে যদি আরো বড় বড় ফান্ড নিয়ে আসা যায়। ফান্ড একটা অনেক বড় ব্যাপার। যেমন বকুল ভাইদের নাটকটির এতটা সফলতার কারণ, এখানে যারা এই নাটকটি প্রযোজনা করেছেন তারা যেমন মিউজিকটি বাংলাদেশ থেকে তৈরি করে নিয়ে গেছেন, কস্টিউমটা বাংলাদেশ থেকে তৈরি করে নিয়ে গেছেন, বিভিন্ন জায়গায় ওরা এই কাজগুলো করার চেষ্টা করেছে। ফলে এই নাটকটি একটা মানে অন্তত অন্যান্য নাটক আমি যা দেখলাম তার চাইতে অনেক বেশি বোঝা যাচ্ছে যে নাটক একটা থিয়েটারের কাছাকাছি একটা কাজ হয়েছে এই নিত্যপুরাণ। ফলে সেই জায়গাগুলো যদি করা যায় ঠিকঠাক মতন, এবং সেটাকে যদি মানা যায় ঠিকঠাক মতন, আমি ওই ইউকেতেও আমাদের ইয়েতে বললাম, এবং বিশেষ করে সেলিম জাহান, উনি আমাকে খুবই সমর্থন করলেন যে মাসুম যেটা বলেছে, আমার মনে হয় যে আমরা এইখানেই আটকে আছি, যে আমরা আমাদের সেকেন্ড থার্ড জেনারেশনকে এর ভিতরে আনতে পারছি না। এটা খুব কমন শব্দ আমরা এখন শুনি, ইনক্লুসিভনেস। সত্যিকার অর্থে যদি ইনক্লুসিভনেসের কোনো ঘাটতি থাকে,
সেটা আমাদের থিয়েটার বা আমাদের কালচারাল যে ইয়েগুলো আমরা ওখানে করছি, এন্ডিভার্সগুলো, সেইগুলোতে অভাব আছে। এবং এটাকে যদি দূর করা যায়, সমস্ত জেনারেশন একসাথে কাজ করা যায়, এবং খুবই দক্ষ মানুষ যার লাইসেন্স আছে, যিনি রেজিস্ট্রেশন করতে পারবেন, তারা যদি অ্যাপ্লাই করে ফান্ড নিতে পারেন, তাহলে এটা হওয়া সম্ভব। এবং সেই বিষয়ে আমি দুই জায়গায়, আমি নিউ ইয়র্কের যে দলগুলো ছিল তাদের সাথে এবং ইউকেতেও আমি আলাপ করেছি, এবং আমি আশা করছি যে একটা একটা কোনো রেজাল্ট বছরখানেকের ভিতরে আমরা পাবো। সেই অনুযায়ী মানে মানে এটা আমি শুধু মুখের কথা আমি বলেছি তাই নয়, এটি শুধু যুক্ত থাকার জন্য আমি কি করা যেতে পারে সেইগুলো নিয়েও এক ধরনের ভাবনা এবং তাদের সাথে কথাবার্তাও আমি বলেছি। ফলে আমি সামনের কিছুদিন অন্তত বা কিছু বছর এই নাটকগুলো বা এই কমিউনিটির কাজগুলোর সাথে নিজে হয়তো যুক্ত থাকবো। এবং এরা আগামী বছরের 26 অগাস্টে একটা ফেস্টিভ্যাল করতে যাচ্ছে ডায়াসপোরা। সারা পৃথিবীতে যত বাঙালি কমিউনিটির যত নাটক হচ্ছে সেই নাটকগুলোকে নিয়ে ওখানে একটা ফেস্টিভ্যাল করা, নিউ ইয়র্কে একটা ফেস্টিভ্যাল করা, সেইটার জন্য ওরা এখন প্রস্তুত হচ্ছে। সেটা কতটা সফল হবে সেটাও দেখার বিষয়। আমি জানি না, আমি অনেক বেশি বলে ফেলেছি, আবার কোনো কিছু হয়তো ছেড়েও গেছি। এই হচ্ছে মোটামুটি আমার অভিজ্ঞতা। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ মাসুম। আমার মনে হয় যে আমাদের সকলেরই অনেকখানি ধারণাগত স্পষ্টতাও হলো আর কি, যে কীরকম করে নিউ ইয়র্কে নাটকের ব্যাপারটা হয় সাধারণভাবে এবং বাংলা থিয়েটারটাও কীরকম করে হচ্ছে। তো আমি এখন এখানে যারা উপস্থিত আছেন তাদের কারো যদি কোনো আরো প্রশ্ন থাকে বা কিছু বলবার কথা তাদের দিক থেকেও থাকে তাহলে আমন্ত্রণ জানাচ্ছি। আমার এখানেই যদি চলে আসো না, তাহলে একটু সবাই দেখতে পায়। ও না, লাইভে আর আমার সুন্দর একটা জামা পড়েছে। ধন্যবাদ মাসুম ভাইকে। অনেক বিস্তারিত শুনলাম অভিজ্ঞতা কথা, কিন্তু মানে আমার অনেকগুলো প্রশ্ন ফাঁকে ফাঁকে ছিল, তো সেগুলো যেহেতু ওই সময় মতো করতে না পারলে হয় কি আমাদের প্রশ্নগুলো একটু মিস হয়ে যায় আর কি, ভুলে যাই। আপনি একটা জায়গা বলেছেন যে বিশেষ করে নিউ ইয়র্কে, যেখানে বলছেন যে 700 থেকে 800 বা 900 দর্শক, সুতরাং কোনো একটা প্রযোজনা আমরা বাংলাদেশে 4 মাস 5 মাস সময় নিয়ে একটা নাটক তৈরি করি, নতুন নাটক, এবং সেটা আমরা ধরেই নিই অন্তত 20 থেকে 25টা শো তো ঢাকা শহরের যে দর্শক এখন আছে সেগুলো আমরা মোটামুটি পাবো। তার মানে ওখানে দুটো শো করবার পরে আলটিমেটলি দর্শক থাকে না। এখন যেহেতু মানে থিয়েটারগুলো, যে আপনার কথা থেকে বুঝলাম যে নিউ ইয়র্কে বা এর আগে আপনি টরন্টোতেও গেছেন, সেখানেও আপনি থিয়েটারের কাজ করেছেন, তারপরে লন্ডনেও করেছেন। তো মূলত যা বুঝলাম যে ওখানে বাংলা নাটকটা হয় বাঙালি দর্শককে মাথায় রেখে, টার্গেটে রেখে। সো এই জায়গাটা আপনার আলোচনা থেকে যেটা বুঝলাম যে বাঙালি দর্শক কি পরিমাণ আছে সেটাকে একটা টার্গেট ধরা হয়। আর দুই, করে কারা? যারা বাংলাদেশে কখনো না কখনো থেকে থিয়েটারের সাথে ছিল, এখন ওইখানে চলে গেছে অথবা কর্মজীবনে ওইখানে আছে, তাদের একটা উদ্যোগেই কিন্তু এটা হয়। তার মানে আমি যদি এটা বুঝে থাকি যে বাংলাদেশের বাইরে বিশেষ করে ওই শহরগুলোতে যে থিয়েটারটা হচ্ছে সেটা মূলত ওই ব্যক্তিগুলোর থিয়েটার চর্চাটাকে ধরে রাখার জন্যে একটা প্রচেষ্টা। তার মানে এখানে একটা লং টার্ম একটা মানে একটা ভিশন বা একটা একটা প্ল্যানিং আমার মনে হয় যে দরকার হবে, যেটা মিসিং। এটা মূলত যেটা হচ্ছে যে ঢাকায় এত বছর থিয়েটার করেছি, থিয়েটার ছাড়া থাকবো কিভাবে, আরো পরিচিত যারা আছে 2-4 জন তাদেরকে ডেকে কোনো রকম একটু রিহার্সাল করে বা ওই সময় বের করে একটা প্রযোজনা দাঁড় করানো এবং বাঙালি দর্শককে আমন্ত্রণ জানানো এবং তাদের মধ্যেই থাকা, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার আপনি যেটা আলোকপাত করেছেন আমার মনে হয় সেটা খুবই জরুরি,
যে সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশনের এনগেজমেন্টটা এটা একটা ভীষণ ল্যাকিং একটা পয়েন্ট। ইভেন এটা আমরা ইদানিংকালে বাংলাদেশে ঢাকা শহরেও আমরা তার কম বেশি যে খুব একটা ফেস করছি না তা না, আমরাও কিন্তু ফেস করছি। আমি আমার মেয়েদেরকে থিয়েটারে নিয়ে যেতে চাইলে বলে কি কন্টেন্ট কি, গল্প কি, কিসের কি, না ও পাত্তা দেয় না। হ্যাঁ, তো এর কিছু কিছু রেশ কিন্তু আমাদের এখানেও আমাদের জেনারেশন পরের জেনারেশনের ভেতরে আমরা সেটা লক্ষ্য করছি। সেই ক্ষেত্রে থিয়েটারে আপনি কি মনে করেন কেন, এটা আমার একটা প্রশ্ন, যে লন্ডনেও তো আছে এবং নিউ ইয়র্কেও আছে, যে এই যে বাংলা নাটকটা হচ্ছে বাংলাদেশি কিছু মানুষের উদ্যোগে, তো সেখানে তো ধরুন যে কলকাতার কিন্তু একটা বড় বেশ ভালো সংখ্যক মানুষও কিন্তু এই ধরনের বড় বড় সিটিগুলোতে থাকে। তারা কি এই নাটকগুলো বাংলা ভাষায় এই নাটকগুলো দেখতে আসে কিনা, মানে এরকম কোনো হিসেব সেখানে করা হচ্ছে কিনা, এটা একটা আমার জানা। আর আরেকটা প্রশ্ন হলো যে তাহলে কন্টেন্ট একটা ফ্যাক্টর কিনা, মানে আপনি যেমন একটা খুব ভালো একটা উদাহরণ দিয়েছেন যে লন্ডনে দেখলেন যেটা যে নাটকটা ব্রডওয়েতে, যে হ্যাঁ যে একটা ব্যান্ড দল, ওয়েস্ট এন্ডে, রাইট, একটা ব্যান্ড দল এবং তার পারফরমেন্স এবং তার পেছনে যেটা ঘটে সেই গল্পগুলো, এবং এইরকম গল্প কিন্তু এটা কিন্তু একটু আমি বলবো যে পৃথিবীর নানান দেশেই এই ধরনের ঘটনা আছে। তো তার মানে এটা এই কন্টেন্টটা এমন একটা কন্টেন্ট যে এটা পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় শহরে, সে ব্যান্ড দল হোক অথবা থিয়েটার দল হোক অথবা কোনো এরকম ক্লাব হোক, তাদের পেছনে কিন্তু এরকম ঘটনাগুলো সবসময় ঘটছে। তার মানে কি, সে কানেক্ট করতে পারছে, যেই দেশের দর্শকই এই নাটকটি ইংরেজি ভাষায় সে দেখতে যাচ্ছে, তখন কিন্তু সে কোনো না কোনোভাবে, তার কারণ ওই মানুষগুলো তার দেশেও এরকম নানান প্রতিষ্ঠানের সাথে তার কিছু না কিছু কানেকশন থাকে, তো তারাই তো যায় দেখতে, তো তারা কিন্তু তাদের ওই কানেক্টিভিটিটা পাচ্ছে। তা আমরা হয়তো ওই জায়গাটাতেও কাজ করা যায় কিনা, যে এমন একটা কন্টেন্টকে নেওয়া, গল্পকে নেওয়া, যে গল্পটা হয়তো মানে এরকম একটা বৈশ্বিক জায়গাকে ধারণ করতে পারবে বলে মনে হয়। তো এই দু একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে, এবং বিশেষ করে এই দুই শহরে আমার যেটা মনে হচ্ছে যে লিডারশিপের একটা ঘাটতি আছে, এবং সেই লিডারশিপের ভেতরে একটা লং টার্ম কোনো ভিশন কাজ করছে না, যে থিয়েটারটাকে বাংলার বাইরে নিয়ে যাওয়ার জন্য আরো যে কৌশল অথবা আরো যে কর্মকাণ্ডগুলো করা দরকার, সেই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে ঘাটতি আছে। এখানে খুব শর্ট টার্ম কিছু টার্গেট নিয়ে কাজ করা হচ্ছে এখনো পর্যন্ত। দ্যাটস অল, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ কামাল। আসলে একটা খুব গুরুত্বপূর্ণ কথা কামাল বলেছে, যেটি খুব আলোচিত হয় ওখানে বাংলাদেশি কমিউনিটি বলি বা যাই বলি, ডায়াসপোরা এবং কলকাতার বাঙালি, বাংলাদেশ এবং কলকাতার পশ্চিমবঙ্গের বাঙালি, এই বিষয়টা নিয়ে খুব আলোচনা হয়, এবং এই অভিযোগটি কলকাতার বাঙালিদের বিরুদ্ধে এই বাংলাদেশের বাঙালিরা ওখানে যারা থাকেন তাদের খুব জোরালোভাবেই উত্থাপন করেন সবসময়, যে বাংলাদেশি বাঙালিদের কোনো অনুষ্ঠানাদিতে ওনারা আসেন না। এই অভিযোগটি তাদের বিরুদ্ধে আছে, এবং এই বাংলাদেশের বাঙালি ওনাদের অনুষ্ঠানে যান, সেটিও বিদিত যায়, তারা দেখেন। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, আমি যখন মানে 14, 15, 16 এই 13, 14, 15 এই 3 দিন, মানে জুলাইয়ের এই 3 দিন কিন্তু আরো একটা উৎসব হচ্ছে নিউ জার্সিতে, বাঙালি উৎসবই। সেখানে আমাদের এখান থেকে সাজু খাদেম, আপনারা চেনেন সবাই, ও একটি নাটক করলো, ভুল হতে ফুল, এই জাতীয় একটা নাম, ওর নির্দেশনায় সাজু খাদেমের লেখা, এবং তখন রিদি হক, মানে ওদেরও একটা বেশ বড় অংশ তখন ইউএসএতে ওরা এই নাটকটা করলো। সেখানে দর্শকের যে সাড়া, নাটকটা ভালো হয়েছে সবার মতে, আমি যেহেতু দেখি নাই। তার চাইতে পরে গার্গী এবং হারুন হচ্ছে এখানে নাগরিকে কাজ করতেন, সরোয়ার হারুন বোধহয় চেনে, আমরা চিনি। তার স্ত্রী এখন গার্গী,
তারা যে নাটকটি করলেন তাতে সাড়া অনেক বেশি। একই জায়গায় একই ফেস্টিভ্যালে নাটক হচ্ছে, অথচ সাড়া দুই রকম। যেহেতু ওইটার সাথে গার্গী যুক্ত এবং ওইটা মূলত কলকাতার মানুষেরা বা থিয়েটারের মানুষেরা ওটি পরিচালনা করেন এবং ওটাতে কাজ করেন, সেই কারণে ওটা কিন্তু একটা প্রতিষ্ঠিত, মানে গার্গীদের এবং আনন্দের ওই দলটির নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না, চেতনা বা এই জাতীয় একটি কি প্রয়াস বা এই জাতীয় একটা নাম, তারা বেশ একটা জায়গা করে নিয়েছেন। কিন্তু এমনকি নিউ ইয়র্কেও তারা এই জায়গাটা করে নিয়েছেন। আমি যে সাহেব চৌধুরীর কথা বললাম, এই সাহেব চৌধুরীও কিন্তু ওই ওদেরকে ওদের সাহেব চৌধুরী এমন একটা ইয়েতে কাজ করেন, এজেন্সিতে কাজ করেন যেখান থেকে নানানকে কমিশন করা হয়, নাটক থিয়েটার কমিশন করা হয়। তো ওই সাহেব চৌধুরী ওদেরকে কমিশন করে এবং এবারের ফেস্টিভ্যালে যে নাটকটি করেছে আমার জানার মতে এটিও সাহেবেরই কমিশন করা একটি নাটক। এবং বাংলাদেশের কোনো নাটক ওখানে কমিশন হয়েছে কিনা আমার জানা নেই। ফলে এইরকম একটা বিষয় কিন্তু ওখানে আছে। আর কন্টেন্টের বিষয়টা বলি, আলাদিনের গল্প আমরা সবাই জানি। কন্যা পালায় চলে আসলো ইয়ের কাছে, আলাদিনের কাছে, তারপর আলাদিন চেরাক পেলো, নানান গল্প। তো এই গল্প আমরা কে না জানি, সেইটা ব্রডওয়েতে হচ্ছে এবং মানে মানুষ হুমড়ি খেয়ে পড়ে দেখছে, একটা মিউজিক্যাল। ফলে কন্টেন্ট কিন্তু আমাদের দেশে, আমি মনে করি বেহুলার ভাষা আলাদিনের চাইতে অনেক বেশি স্ট্রং ইয়ে। সোনাই মাধব অনেক বড় বেশি, মানে যেমন লাভ যদি আমি বলি, লাভ তো ইউনিভার্সাল, এটা তো যে কোনো জায়গায় হতে পারে। ফলে কন্টেন্ট কিন্তু আমাদের আছে, কিন্তু ওইটা প্রোডাকশন করা এবং ওইটাকে ওই লেভেলে নেওয়া, সেই জায়গাটা আপনি আশ্চর্য হবেন। আমরা সিনেমার ভিতরে যখন দেখি যে একসময় সিনেমাতেও এই টেকনোলজি ছিল না, সিনেমাতেও এটা করতে পারতো না, যে জায়নামাজটা ভাসছে, জায়নামাজ তো না, চাদরটা ভাসছে, চাদরের উপরে আলাদিন এবং সে কি নাম জানো এটি বলছি আমি, তারা দুইজন ইয়ের উপর দিয়ে ভাসতে ভাসতে চলে যাচ্ছে। মঞ্চে যখন আপনি এটা দেখবেন যে ওই রকম ইয়ের উপর দিয়ে, চাদরের উপর দিয়ে আলাদিন এবং শাহজাদি যাচ্ছেন, গল্প করছেন, বসে আছেন, চাঁদে হাত দিচ্ছেন, তারা ঝলমল, এবং কোনো কিছু না, আপনি একটা দড়ি দেখছেন না যে ঝুলছে, ওইটাতে ঝুলতেছে, কিচ্ছু না। কিন্তু কিভাবে সম্ভব? ওখানে আমি অনেকক্ষণ, শেষ হওয়ার পরেও আমি অনেকক্ষণ বসে থাকলাম যে আসলে কেমনি করলো এটা, মানে এই মেটিকুলাস ডিজাইনটা কিভাবে হলো। হ্যাঁ, আমি খুঁজে পাইনি। সেইটা ক্রিয়েট করতে ওদের কি লেগেছে। আসলে একসময় সিনেমাতেও দেখাতে পারতো না, কিন্তু অনেক পরে টোরে এখন সিনেমাতেও দেখায়। তো সিনেমার সাথে পার্থক্য কোথায়? ওরা এটা দেখাচ্ছে। ওই লেভেলে আসলে আমাদের করতে হবে। আমি বললাম যে একটা টোটাল স্টুডিও রিক্রিয়েট করে মঞ্চের উপর আমি স্টুডিও দেখাই দিচ্ছি, এবং স্টুডিওর পুঙ্খানুপুঙ্খ একদম যেই শব্দটি ব্যবহার করবো যে টার্মের জন্যে হলো না, আবার রেকর্ডের জন্য আবার যখন তার যে ইংরেজিতে যে টার্ম, প্রত্যেকটা জিনিস করছে সে মানে অসাধারণ বিষয়। সেইগুলোতে যেমন গবেষণার বিষয় আছে, সেইগুলোতে আপনার স্ক্রিপ্টিং এরও বিষয় আছে। হ্যাঁ, আমি মনে করি যে আমাদের দেশে কিন্তু অনেক সুযোগ আছে এই গল্পগুলোকে নিয়ে এসে ওই লেভেলে নিয়ে যাওয়া। কিন্তু তার সাথে যে মডার্ন টেকনোলজি দিয়ে মঞ্চে তোলা, সেইটা আমি মনে করি। কিন্তু এখানে যারা উপস্থিত আছেন, নাটকের সাথে যারা যুক্ত আছেন, আমি মনে করি যে ব্রডওয়েতে যে ছেলেটি অভিনয় করলো, আলাদিনের যে ছেলেটি অভিনয় করলো, বা দৈত্যের যে ছেলেটি অভিনয় করলো, আমাদের দেশে সেই অভিনেতা নাই আমি তা মনে করি না। যিনি লাইট ডিজাইন করেছেন তিনি যদি ওই লেভেলের টেকনোলজিটা শিখে যান, তাহলে যে তিনি ওই লাইট ডিজাইন করতে পারবেন না আমি তাও মনে করি না। কিন্তু জাস্ট আমি বললাম, তার একটা ফান্ডের একটা অনেক বড় ব্যাপার। এখানে অবশ্য একটা সুবিধা আছে, যদি আমি একটা দেখাতে পারি কোনো প্রডিউসারকে, যেমন অ্যামস্টারডাম থিয়েটারের তাদেরই প্রোডাকশন, কিন্তু তারা কোনো সরকারি অনুদান নিয়ে এটি করেনি। সেখানে একজন, যেমন সিনেমায় একজন প্রডিউসার থাকেন, পয়সা দেন, এক্স্যাক্টলি একজন প্রডিউসার যিনি ওই কোম্পানিটা চালান। এটা কোম্পানি হিসাবে আমি এই কোম্পানির কথা বলে এসেছি, যে বাঙালিরা যদি কোম্পানিও ফর্ম করে এবং সেই কোম্পানি যদি কমিশন করতে থাকে, যে এজেন্সির কথা, সাহেবের কথা বললাম, সেই এজেন্সি যদি বাঙালি কোনো একজন আছেন যিনি আমেরিকাতে বসে কাজ করে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছেন, তিনি যদি চেষ্টা করেন, এটি সম্ভব। সেইগুলো নিয়ে অনেক আলাপ হয়েছে এবং আমি মনে করি যে এগুলো আরো এগোবে। ধন্যবাদ।
আচ্ছা, যুক্তকে একটা ধন্যবাদ জানিয়ে রাখা উচিত আমার, না, না। কারণ কখন শেষ হয়ে যাবে। হ্যাঁ, এরকম একটা আয়োজন আমরা নিয়ে নিচ্ছি ধন্যবাদ, শেষ হয়ে যাবে। ও সরি, না, ঠিক আছে। আমরা অক্সফোর্ডে একটা নাটক দেখেছিলাম আমরা মঞ্চে, কি হ্যাঁ, বৃষ্টি, হ্যাঁ, মাই গুডনেস। জেনারেলস কল। সত্যি এইগুলি তো আমার ধারণা এখানে যারা উপস্থিত আছেন হয়তো আরো কারো কারো এই যে মাসুম যে বলছেন ম্যাজিক ক্রিয়েট করা স্টেজে, ওদের মানে স্কিল এবং এই ওদের কম্পিটেন্স, ওদের ক্যাপাসিটি ওই লেভেলে ওয়ার্ক করে, যখন সত্যি মনে হয় যে এটা কি করে হচ্ছে, কি করে সম্ভব। হয়তো নিশ্চয়ই এখানে যারা আছেন, আমার নিজেরও এইরকম একটি থিয়েটার দেখার অভিজ্ঞতা আছে জার্মানিতে, যে আমরা দেখবো বলে 1 মাস আগে টিকিট কেটে রাখা হয়েছিল। এই থিয়েটার কোম্পানিটা একটা শিপেই চলে, সব সময় ওই শিপেই থিয়েটারটা হয়। সালোমে সালোমে বলে একটা থিয়েটার কেউ দেখে থাকে। তো ওইরকম আমাদের মনে হয়েছিল যে এটা কি করে হচ্ছে, ওই ভোজবাজির মতো পুরো ব্যাপার হচ্ছে। তো এনিওয়ে, আমার কাছে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো কামালের রেজ করা ইস্যু থেকে হয়তো এগুলো খুব অদূর ভবিষ্যতে, মানে এখন পৃথিবীব্যাপী এবং বিশেষ করে আমাদের এই অঞ্চলে, বাংলা ভাষাভাষী অঞ্চলে যে ধরনের পরিবর্তনগুলো গত কিছু রাত ধরে বিশেষ করে ঘটছে, ঘটবে হয়তো, যে আমার কাছে অদ্ভুত লাগলো একটু যে বাংলাদেশের থিয়েটার হচ্ছে আর পশ্চিমবঙ্গের লোকজন সেখানে খুব বেশি আসছেন না, অংশগ্রহণ না শুধু দেখতেও আসছেন না হয়তো, অথচ বাংলাদেশে যদি আসলে একটু আমরা পেছনে তাকাই তাহলে আমাদের বাংলাদেশ হওয়ার পরে আমাদের থিয়েটারের জগৎ তো অন্যতম জগৎ, যেটা ওইভাবে ওই রকম ভাবে তৈরি হয়েছে, এই প্রায় গর্ব করার মতো। কিন্তু সেটা ছাড়াও আমাদের সাহিত্যের জগৎ, আমাদের সঙ্গীতের জগৎ, এই সর্বত্রই কিন্তু পশ্চিমবঙ্গের পার্টিসিপেশন খুবই আমরা দেখেছি। আমাদের একটা কবিতা উৎসব, আমাদের একটা মানে সাহিত্যের কোনো উৎসব, সঙ্গীতের উৎসব, এগুলো সর্বত্রই কিন্তু সেখান থেকে প্রচুর মানুষ এসছেন এবং অংশগ্রহণ করেছেন। এবং ওই একটা ব্যারিয়ার হয়তো মাথার মধ্যে ছিল যে আসলে বাংলাদেশে একটু নতুন দেশে আছে, এটা তো খুবই একটা মুসলিম অধ্যুষিত দেশ, একটা খুব রক্ষণশীল সংস্কৃতির দেশ, সেখানে এরা এসব কি করে টরে নাকি, তারপরে কৌতূহল বশত, তারপরে আস্তে আস্তে এই যাওয়া আসাটা বাড়তে বাড়তে এদিককার লোকও ওদিকে এবং ওদিককার লোকও এদিকে ব্যাপকভাবে কিন্তু আসা যাওয়াটা শুরু হয়ে গিয়েছিল। তো সেই জন্য সেটার একটা প্রভাব দূরের দেশে হলেও বাঙালি ডায়াসপোরার ভেতরে কিন্তু ঘটবার কথা, না, কিন্তু সেটা তেমন করে অতখানি ঘটেনি। না, দুটো বিষয় আছে কিন্তু। একটা হচ্ছে যে দেখেন, মানের বিষয়টা আমি বললাম যে ওরা এসে বারবারই যদি দেখে এই এই কনস্টেন্সগুলোর ভেতর দিয়ে যে নাটকগুলো হচ্ছে তা আসলে বসে দেখার মতো নয়। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমি কলকাতার দর্শকদেরকে একেবারেই দোষারোপ করছি না। আমি তাদেরকে আমি বললাম যে তারা বাঙালিরা কিন্তু অলরেডি একটা তাদের নিজস্ব কালচার করে ফেলেছে। আমাদের বাংলাদেশি ফলে যদি আমি বলি যে টানতে পারছি না কেন, তো ব্যর্থতা। যেমন আমি কেন এটা আমার কাছে আরো বেশি মনে হয়েছে যে ওখানে থাকতে থাকতে দুজন কলকাতার ভদ্রলোক, বোধহয় এক ভদ্রলোক টেলিফোন করলেন যে তার 2টো টিকিট লাগবে, এবং যখন টিকিটের বুকিং হলো তখন রীতিমতন আলোচনা হচ্ছে এই কলকাতার দুজন দাদা নাটক দেখতে আসবেন, মানে এটা একটা বিশেষ কিছু আর কি। সে থেকে আমি পরে জিজ্ঞেস করলাম, এবং এই কারণেই আমি আবার পরে জিজ্ঞেস করলাম, তো তখন অনেক অভিযোগ। তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে যারা আসেন না তারা যে বাংলাদেশের কালচারকে অবজ্ঞা করে আসেন না, মোটেও তা না। মানের বিষয়টি বিবেচনা করে হয়তো আগ্রহ বোধ করে না, ততখানি এরকম হলেও হতে পারে। আচ্ছা, বলে নাও। তো যাই হোক, আমরা আশা করি যে বাংলাদেশের আমাদের যে এখানকার থিয়েটারের কর্মীরা দেশের বাইরে গিয়ে দীর্ঘকাল ধরে এখন বসবাস করছেন এবং থিয়েটার চর্চা আসলে তো পশ্চিমবঙ্গের হয়তো মানুষের আরো অনেক আগে থেকে শুরু করেছেন, একটা ভিন্নতা তো আছে সেদিক থেকে। তো আমাদের এখান থেকেও যারা গিয়ে শুরু করেছেন তাদের চর্চাটা আস্তে আস্তে ইমপ্রুভ করবে এবং সেটাও একটা জায়গায় পৌঁছাবে কালক্রমে, এটা আমাদের আশার দিক থাকলো। যাই হোক, এবারে কে বলবেন? যাই থাকতে ছিল আমি জাস্ট এই প্রসঙ্গে একটু বলি, হ্যাঁ, যেহেতু চলে তোর হচ্ছে সেটা এখানে বলতে হবে। সেটা হচ্ছে আমরা যখন অক্সফোর্ডে নাটক করি তখন ঝড় আছে না, যে আমাদের অভিজ্ঞতাটা একদম রিভার্স। তখন অক্সফোর্ডে যে ইন্ডিয়ান কমিউনিটি ছিল তারা তাদের যে আগ্রহ এবং তারা যে পরিমাণে আমাদের নাটক দেখেছে, নিজেরা প্রচার করেছে,
এবং এসেছে, সেটা আমরা দুটো প্রোডাকশন করেছি, মাসুম আগে উল্লেখ করেছেন, এবং মানে আর্ট কাউন্সিলের অ্যাপ্লিকেশন করে ফান্ড নিয়ে স্ক্রিপ্ট জমা দিই ওই জাতীয়। আরেকটা মামুনুর রশিদ এখান থেকে গিয়েছিলেন, আমরা ছোট আকারে ইউনিভার্সিটির মধ্যে করেছিলাম, সেখানেও অক্সফোর্ডের ইন্ডিয়ান কমিউনিটির যে আগ্রহটা ছিল, সবাই এসেছিলেন, সেটা আসলে খুব রিমার্কেবল। তা আমার মনে হয় যে জায়গা ভেদে একটু ইয়ে করে, যেমন ইংল্যান্ডের মধ্যে সবাই অবশ্য এক বাক্যে বলে যে অক্সফোর্ডের এনভায়রনমেন্ট ডিফারেন্ট, আমরা লাকি যে ওইখানটায় আমরা করেছিলাম। আর আমাদের প্রোডাকশনগুলো, প্রথম প্রোডাকশনটা ইংরেজি বাংলা, ডায়ালগগুলো ছিল ইংরেজিতে, গানগুলো ছিল বাংলায়, কিন্তু যাতে অডিয়েন্স বুঝতে পারে গানের কথাটাও ডায়ালগের কোনো না কোনো ভাবে ওইটাতে ধরা যেত যে এখন এই বিষয়ে গান হচ্ছে। আর পরের নাটকটা একদম 100% আমরা ইংরেজিতে করেছিলাম, যার ফলে ওটা শুধুমাত্র ইন্ডিয়ান না, আমরা মেইন স্ট্রিম দর্শক অনেক পেয়েছিলাম, এবং তাদের কমেন্ট এগুলো এখনো ওয়েবসাইটে দেখা যায় আর কি। তো মানে ভাষা একটা প্রচেষ্টা আছে, যাই কথা বলবো, এখানে একটা প্রচেষ্টা আছে যে ওখানকার দর্শক ইয়ে করার, মানে একটা প্রচেষ্টা আছে, উঠে আসে। ক্যামেরা, কিন্তু যেটা হচ্ছে কি যে বোঝানোর জন্য পাশে আবার ওই ইয়েটা করে সাবটাইটেলের জন্য পাশে একটা স্ক্রিন এবং সেখানে সাবটাইটেল যেতে দেয়। প্রথমত একজন আর্টিস্ট যদি একটা ডায়ালগ দিতে একটু দেরি করেন বা একটু আগে দিয়ে ফেলেন, তাহলে ওটার সাথে মিলবে না, এক। আর দুই হচ্ছে যারা বাঙালি দর্শক তারাও কিন্তু এটা কি বাংলা করতে ইংরেজি করছি না, কিন্তু বললে একদম দুইটা নাটক দেখতে পাবেন। আমি এটার ব্যবস্থা হয়েছে, তা আমি যে খুবই বিনয়ের সাথে তাকে অনুরোধ করলাম যে এটা করেন না। আপনার যে দর্শক, যারা এখানকার দর্শক, তাদেরকে দু একজন পাশে থাকুক, তারা যাতে বলে দিতে পারে এই জায়গাটা এই বিষয়ে, অথবা একটা সিনপসিস করেন, পুরো নাটকটা সিনপসিস করেন, করে তাদেরকে দেন সিন ওয়াইজ সিনপসিস করেন, তারা ইজিলি এই জিনিসটা বুঝতে পারবে। কিন্তু এই কাজটা করলে হবে না। কিন্তু এই প্রচেষ্টাও আমি দেখেছি যে ওখানে খুব করা হয় ওখানকার দর্শকদেরকে ইনভলভ করানোর জন্য। কিন্তু আমি মনে করি না যে এটা থিয়েট্রিক্যাল কিছু, এটা নন থিয়েট্রিক্যাল বলে আমার কাছে মনে হয়। হ্যাঁ, ওটা আসলে ফিল্মেও খুব আমার কাছে আমার ব্যক্তিগত খুব সমস্যা হয়। সাবটাইটেল করা থাকলে পরে আসলে ফিল্মেও খুব অসুবিধা, করবো নাকি দেখছি, তো সেটা আসলে অসুবিধাই লাগে। এটা তো আরম্ভ করে রাইট। হ্যাঁ জানি অনেক অনেক ধন্যবাদ। আমি দুঃখিত যে আমি আসলে উঠে দাঁড়াতে পারছি না, আমার একটু পায়ের সমস্যা আছে। আর যেটা বলছিলাম যে একটা প্রশ্ন আর একটা মন্তব্য। প্রশ্নটা প্রথমে করি যে আপনি টাকা পয়সার কথা বলেছিলেন, যে ওখানে যে খরচটা, এটা সাস্টেইন করার জন্য, মানে এই থিয়েটারটা চালু রাখবার জন্যে ওখানে আপনাদের যে নাটকটা, আপনার যে দুটো শো হলো, আয় থেকে ব্যয় হয়েছে কিনা, নাকি কোনোভাবে ভর্তুকি দিতে হয়েছে, এবং যারা এই যে পরিচালনা করছেন তারা ঠকেছেন কিনা, জিতেছেন কিনা, অথবা সমান সমান আছেন কিনা, যদি ঠকে যান কতদিন ধরে ঠকবেন, তারা ঠকতে রাজি আছেন কিনা, তারা এই নাট্যের মানে সংস্কৃতি চর্চার জন্য, এইরকম ব্যাপারটা লক্ষ্য করেছেন কিনা। মানে কখনো কি এরকম হতে পারে যে হ্যাঁ সবই আছে কিন্তু শুধু টাকা পয়সা নাই, এই কারণে সব থেমে যাচ্ছে, এরকম হয় কিনা? আপনি বলেছিলেন থার্ড জেনারেশন, সেকেন্ড জেনারেশন ইনভলভমেন্ট, কিন্তু স্টিল যদি মানি সোর্সটা না থাকে তাহলে সেটা কীভাবে সাস্টেইন করবে, এটা একটা আপনার একটা মতামত জানতে চাই। এটা আর একটা কন্টেন্টের বিষয় যেটা বললেন যে হ্যাঁ আমাদের হয়তো অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, ঠাকুমার ঝুলি আছে, গোপাল ভাঁড় আছে, কিন্তু আমাদের যেটা হয়েছে, আপনি সিনবাদের কথা বা আলাদিনের কথা যেটা বললেন, আরব্য রজনী যেভাবে সারা পৃথিবীতে মানে 1000 নাইট যেভাবে সারা পৃথিবীতে সর্বভাষায়, অনেক ভাষায়, কিংবা হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসনের যে ছোট গল্পগুলি সারা পৃথিবীর সকলের ছোট গল্প হয়ে উঠেছে, আমাদের যে হাস্যরসাত্মক বা আমাদের যে মিথগুলো, সোনাই মাধব কিংবা বেহুলা লক্ষিন্দরের যে কাহিনীগুলো, এই কাহিনীগুলো অফকোর্স এটা বেসড অন মানে রোমান্টিক স্টোরিজ, কিন্তু একই সাথে এটা সারা পৃথিবীর হয়ে উঠতে পারে নাই, হয়তো ভাষাগত দুর্বলতার কারণে। তো সেই কারণে আমাদের যেটা আপনি বলেছেন যে আমাদের ইংরেজিতে এই লেখালেখিগুলো বাড়ানো, এটা আমার মনে হয় দরকার। কারণ আমাদের আছে মাইকেলের মতো যে নিজাগারে ছিল মোর অমূল্য রতন,
কিন্তু তারপরেও সেই অমূল্য রতনকে আমরা হয়তো ডিসপ্লে করতে যদি না পারি, তাহলে আমাদের এই এত এত ধন সম্পদ নিয়ে আমাদেরকে এরকম নিভৃতেই থাকতে হতে পারে। না, নজরুলের প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে এখানে যেহেতু প্রায় 700 দর্শক দেখেছেন, তাদের বোধহয় মোট ওখানে বিনিয়োগ করবো না, বিনিয়োগ মানে তো তারা মুনাফার ইয়ে দেখবেন সেটি নয়, যেটুকু লগ্নি করেছেন ওখানে তার প্রায় $10,000। 700 দর্শক যদি দেখে থাকেন, কিছু হয়তো ইয়ে আছে সৌজন্য, বাকিদের দিলে এটা এটা উঠে যাওয়ার কথা, সেরকমই ঘটেছে বলেই আমার মনে হয়। এবং সবচেয়ে বড় যেটা এই দলটির সাথে এই নাটকটির ব্যাপারে, সেটি হচ্ছে যে তারা এখন বিভিন্ন জায়গায় হল খুঁজছেন, অডিটোরিয়াম খুঁজছেন, বিভিন্ন জায়গায় এই প্রদর্শনীগুলো করবেন। এখনই আসার আগে আমি শুনে আসলাম লং আইল্যান্ডের একটু ভেতরে একটা অডিটোরিয়াম আছে, সেখানে তারা করবেন। কুইন্সে একটা অডিটোরিয়াম আছে, কুইন্সের ওখানে করবেন। ওনারা অডিটোরিয়াম করছেন এবং করবেন। এবং নাটকটির যেই মানে প্রচার হয়েছে, তাতে যে এলাকায় বাঙালি অধ্যুষিত এলাকায় গেলেই নাটকটির দর্শক হবে বলে আমি মনে করি। সুতরাং আর ওরা খুব বেশি এই বিষয়ে হিসাব করেননি যে উঠে আসবে কি আসবে না, কিন্তু খুব বেশি যে তারা লসে থাকবেন তাও আমার কাছে মনে হয় না। এটা হচ্ছে এই নাটকটার ক্ষেত্রে। আর যেটা কন্টেন্টের, আমি মনে করি যে প্রথমত একটা প্রশ্ন থাকতেই পারে, ভাই আমাকে নিউ ইয়র্কে কেন নাটক করতে হবে, কেন ব্রডওয়েতে আমার নাটক করতে হবে, তুমি ব্রডওয়ের নাটক এখানে করো। কিন্তু যেহেতু আমরা ওখানে একটা অনেক মানে বিশেষ করে আমাদের নাটকের থিয়েটার থেকে, মিডিয়া থেকে, অন্যান্য মিডিয়া থেকে ওখানে গেছেন এবং ওখানে থাকছেন, পার্মানেন্টলি থাকবেন বলে বাড়ি গাড়িও করে ফেলেছেন, তারা বাংলাদেশের যে কালচারটা ওখানে চর্চা করতে চান, সেটার প্রেক্ষিতে ওখানে কিছু থিয়েটার বা অন্যান্য অনেক কিছু হচ্ছে। যদি হয় তাহলে সেটা কিভাবে হওয়া উচিত সেই বিষয়ে আমি বারবার বলছি। আমি বাংলাদেশে আমার একটা নাটককে ইংরেজিতে করে পড়তে হবে, আমি সেই ইয়ে করছি না। আমি তবে সেটা যে করলে খারাপ হবে তাও আমি মনে করি না। তো সেই জন্যে যদি আমাকে করতেই হয় ইংল্যান্ডে বা অন্যান্য জায়গায় যে বাঙালি ডায়াসপোরা আছে, তাহলে আমাকে অবশ্যই এটির ভাষার দিকে এবং আমার সবাইকে, সব বয়সীকে যদি আমি বলি, ইংল্যান্ডে আমার মেয়েদের দিয়ে আমি উদাহরণ দিই যে আমি যদি একটা ওখানে দল করি, যদিও যুক্ত ছিলেন ধরা যাক থিয়েটার ফোর্স, এবং তাদেরকে যদি ফান্ড জেনারেশন থেকে শুরু করে এই দর্শকের সাথে যোগাযোগ, বিভিন্ন পত্র পত্রিকায় যোগাযোগ করা যায়, আমি মনে করি আমাদের চাইতে 100 টাইমস বেটার পারফরমেন্স তারা দেখাতে পারবে। তাই না? এমনি একটা দল কিন্তু অনেক সচল হয়ে যাবে। সেই রকম প্রত্যেকের, এই যে আমি ইয়ের কথা বললাম, বকুল ভাই ছেলেটির কথা বললাম, ওর হাতে তো অনেক কিছু আছে। ও তো বুঝে ফেলে যে একজন আমেরিকান আসলে এই জিনিসটা কিভাবে রিয়াক্ট করবে বা একজন আমেরিকানকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। এগুলো কিন্তু আমাদের চাইতে ওরা অনেক ভালো শিখে গেছে, অনেক ভালোভাবে সে নিজেকে প্রকাশ করতে পারবে, কমিউনিকেট করতে পারবে। সেই কাজগুলোতেও যদি তারা, আমি শুধু বলছি না তাদেরকে নিয়ে এসে দর্শক হিসেবে নাটক দেখাও আর তাদেরকে অভিনেতা হিসেবে অভিনয় করাও, তাও আমি বলছি না। টোটাল প্রযোজনাটির সাথে তাদেরকে যুক্ত করা নানান জায়গায়, এটা মনে করি। এবং এটা না হলে আসলে আলটিমেটলি আমাদের সেই সনাতনী পদ্ধতিতেই এগিয়ে যেয়ে চেঁচিয়ে বলার মতন করে এই নাটক করে যেতে হবে। এই খুব ভালো হয় যে কে বলবেন, তিনি যদি শিলু বলবেন, পৌঁছে গেছে আমি বলি। তুমি যদি চাও তাহলে আসবে এখানে। ওখানে যেতে হবে না, হ্যাঁ, এখানে আসলে চাইছি একমাত্র সমস্যা স্ক্রিনে আসতে চাই না। তো অপরদি গিয়ে বলো, তোমার ভয়েস শুনে গেলেই হতো, নাহলে এতক্ষণ অপশন যেতে তোমার ও বোধহয় ভাবছিল আমার বন্ধু যে শিরুর দীর্ঘদিন নিউ ইয়র্ক পাশের একটা অভিজ্ঞতা আছে, তাহলে হয়তো ওরও কিছু জানাশোনা থাকতে পারে, বলার মতো কিছু থাকতে পারে। তো আমি নিজে একেবারেই নাটকের লোক নই, কখনো সখনো কবিতা পাঠ করতে পছন্দ করি, আবৃত্তিও বলব। তো কিন্তু নাটকের লোকজন আমার চারপাশে। তো যখন আমরা ওখানে গেছি,
97 সম্ভব 96 যখন গেছি, তখন তারও আগে থেকে আমি সুদীপ্ত, যে গার্গীর হাজব্যান্ড ছিল, হ্যাঁ, তো সুদীপ্তরা নাটক করতো এপিক থিয়েটার, না এপিক থিয়েটার, তো নাটক করতো। তো শাহিন যখন আমরা একসঙ্গে গেলাম তখন সুদীপ্ত অফ ব্রডওয়েতে একটা নাটক করতো। কী নাটক? ডাকঘর, কিন্তু সেটা হলো ইংরেজিতে, এবং শাহিনও সেটাতে অভিনয় করলো। আর খুবই উত্তেজনার নতুন নতুন গেছে আমরা সবাই খুব খুব জমেছিল। তো ওই একই কথা যে বাংলাদেশের বাঙালিরা এখনও যেমন আপনি এত বছর পরেও দেখলেন যে ওরা এতটা দুই বাংলার মধ্যে অতটা হয় না। এবং এই অপ্রাসঙ্গিকভাবে একটা প্রসঙ্গের কথা বলছি, সেটা হলো যে প্রবাবলি ডক্টর অতুল সুরের একটা বই আছে, দুই বাংলা কি এক হবে? কোনো দিনই হবে না। কারণ ওরা আমাদেরকে কতটা ন্যূন করে দেখে। আমি কিন্তু আমার মানে বুদ্ধদেব বসু ছাড়া চলে না, তিরিশের কবিতা ছাড়া চলে না, এরকম একটা জীবন আমার ছেলেবেলা থেকে। সেখানেও আমি এই কথাটা খুব লজ্জার সঙ্গে বলছি। খুব বিখ্যাত মানে এক লেখক তিরিশের, ওনার কন্যা নিউ ইয়র্কে আমাকে বলছিলেন, আমি আমার খালাকে বলছিলাম, খালামা শোনো শোনো, বলে কি তোমরা জানি খালা কাকে বলো? তখন আমি খুব দুঃখ পেয়ে দেশপুর থেকে একটা চিঠি লিখেছিলাম যে দুই বাংলায় এত কিছু বিনিময় হয়, হ্যাঁ, 1000 বছরের সংস্কৃতি, আমরা হিন্দু মুসলিম একসঙ্গে থাকা, আর আমরা জানি না যে আমরা ফুপা কাকে বলি, আমরা মাসি কাকে বলি। তো যাই হোক, আমি প্রসঙ্গান্তরে চলে যাচ্ছি। তো আমি মূল এতে ফোকাস করি। তো ওরা সুদীপ্তরা, শাহিন, ওরা মিলে ডাকঘর করলো। তারপরে যতদূর আমার মনে পড়ছে, নুরুল দিনের সারা জীবন যখন করলো, তখন যে বিদেশিদের পার্টটা, ব্রিটিশ যে ওরা ওই আমেরিকান ছেলেমেয়েরা করলেন ওই পার্টটা, ওরা এটা নিয়ে কলকাতাতে এসেছিল শাহিনের ওই নাটক নিয়ে। এবং দুঃখজনক হলেও সত্যি, বাংলাদেশে যারা এই নাটকটা করেছিলেন তারা কোনো রকম উৎসাহই দেখালেন না যে বাংলাদেশে একটা শো হলো, হ্যাঁ, করলেন না। যাই হোক, অনেকদিন পরে আমিও সেই বেদনার কথা শেয়ার করলাম। আরেকটা হলো যে আমার একটা নাটক দেখার অভিজ্ঞতার কথা বলি। সম্ভবত এটা মিস সাইগান, যদি ভুল না করি, ওর মিস সাইগান বহু বছর ধরে হচ্ছে, তো আমার ব্যাটে বলে হচ্ছিল না, আমার দেখা হচ্ছিল না। ওখানে দেখলাম অবাক বিস্ময়ে, তার আগে তো দেখেছি একেবারে উলঙ্গ রাজা নীরেন চক্রবর্তী, তারা ওইভাবে নাটক তো বাংলাদেশে দেখার অভিজ্ঞতা আমার নাই না, কিন্তু বিদেশে তো এটা একটা প্রয়োজনে, এটা তো কমনই বিদেশি পারফরমেন্স। কিন্তু ওখানে একটা অদ্ভুতভাবে একটা জিনিস আমার ভীষণ অবাক লাগলো, যে একটা হেলিকপ্টার আসলো, ভিয়েতনাম দেখাচ্ছে একদম, হ্যাঁ মিস সাইগানে একদম খুলে গেল এবং একটা হেলিকপ্টার নামলো। ভীষণ আমার মতো একজন, মানে ঢাকায় তো আমরা এগুলো দেখিনি। তো এটা খুব ইন্টারেস্টিং। তো এটার জন্য কি লাগবে? পয়সা লাগবে। এটার জন্য কি লাগবে? ওরকম অভিজ্ঞতা লাগবে, ঠিক না? আর বাংলাদেশের মাসুম রেজা যেটা বললেন যে নিউ ইয়র্কের বাঙালিরা আর কলকাতার বাঙালিদের তফাতের এক অন্যতম কারণ, আমার বহু বছরের নিউ ইয়র্ক বাসের অভিজ্ঞতা, আমি ছেলেবেলা থেকে আসা যাওয়া করি, যেটা আমার মনে হয়েছে, ওরা গেছেই কিন্তু ওপিডিপি পেয়ে না। ওরা 50-এর দশকেই গেছে, কেউ পিএইচডি করতে, মানে আমরা অনেকদিন কলকাতার একবার রুদ্র প্রদর্শনী করতে গেলেন, নান্দিকারের করতে, কি যেন আন্দিগড়ি, হ্যাঁ, সাথীরেখায় একক অভিনয় করলেন। তো ওটা কোথায় সম্ভবত ছিল বস্টনে। তো যাই হোক, তো ওখানে হচ্ছে, আমি যেটা শুনলাম, মানে আমরা অনেকদিন ধরে চিনি ওদেরকে, কী করছো, আমরা একটা পিএইচডি করছি। বহুদিন পরে জানলাম যে ওরা কলকাতাতেও একটা পিএইচডি করে গেছে অলরেডি, হয়তো 10 বছর আগে ওখানে। তো পড়াশোনাটাই ওদের মূল, আর ওই পড়াশোনার থেকে যে জিনিসটা আসবে
শিক্ষার থেকে যে জিনিসটা আসবে, আমি আমার ভাইদের কাউকে ছোট করছি না, আমি নিজে দেখেছি কেমন করে ওনারা কষ্ট করে বিভিন্ন অর্জব করে নিজেকে দাঁড় করিয়েছেন। এক জেনারেশনে পারছে না, সেকেন্ড জেনারেশন কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলে চলে যাচ্ছে। হ্যাঁ, এবং এটা তো হবে, এটা কলকাতায় হয়েছে 50-এর দশক থেকে, হ্যাঁ, বা লেট 40 থেকে। থ্যাংক ইউ, বেশি বলে ফেললাম। একদম ঠিক আছে। চান্স পেলে তোমার আচ্ছা, ধন্যবাদ শিলু। আর কেউ নিজ আগ্রহে, যদি আমি অধ্যাপক কামালউদ্দিন কবিরকে মানে রেখে দিয়েছি শেষ করবার জন্য শেষজন হিসেবে, তো আর যদি মাঝখানে কেউ কিছু বলতে না চান তাহলে আমি মাইক্রোফোন তার কাছে হস্তান্তর করে দিই, এবং তারপরে তিনি মাসুম কিছু বলে হয়তো শেষ করব। মানে আমি আর এই ক্যামেরার সামনে আসছি না। তাহলে আশা করছি যে আর কারো কিছু বলবার নিজের থেকে কোনো আগ্রহ আলাদা করে নেই, তো আমরা অধ্যাপক কামালউদ্দিন কবিরের কাছে দিচ্ছি। অনেক ধন্যবাদ। প্রথমেই কৃতজ্ঞতা জানাই এই যুক্তধারার এই আয়োজনে, এবং সম্ভবত এই ধরনের আয়োজন শুরু হলো বোধহয় মাসুম ভাইকে দিয়ে, যাক সেটা ভালো খুবই, এবং যুক্তধারার সঙ্গে যুক্ত আমরাও হয়ে গেলাম আর কি এই সূত্রে, সেটা বেশ ভালো লাগলো। এখন অনেক কথাই হয়ে গেছে, এমনিতে মাসুম ভাইয়ের কাছ থেকে এই অভিজ্ঞতাগুলো এইভাবে না হলেও ঠিক চলতে ফিরতে বা আড্ডাতে এই কথাগুলোই শুনতাম এবং বলতেনও নিশ্চয়ই। তো এখানে বসে যেহেতু অনেক রকম বলা হলো এবং কয়েকটা মতামত উঠে আসলো, এবং সেটাই আমি খুব সংক্ষেপেই শুধু দুই একটা বলি। একটা হচ্ছে আমার সঙ্গে একেবারে আমি ভিন্ন মত পোষণ করেছি আর কি একটা বক্তব্যের, সেটা হচ্ছে নাটকটা করতে হবে ইংরেজিতে। তো এখানে আমার এই যে জাহিদ ভাইও সে ওইটা বললেন, প্রয়োজনের কথা ভেবেই হয়তো বললেন, কিন্তু আমার অভিজ্ঞতা পরিষ্কার যে আপনারা সবাই জানেন এখানে যারা আছেন, রতন থিয়ান, তারপরে হাবিব তানভীর, তারপরে কানহাইলাল, এরা যে থিয়েটারগুলো এখানে এসে করেছে বা দিল্লিতে আমরা বিভিন্ন সময় দেখেছি, সেগুলো তো ওই ভাষা, মানে মণিপুরি ভাষা এবং আরো ওই ছত্তিশগড়ের বা ইত্যাদি। তো সেইটা কিন্তু আমাদের কোনোভাবেই থিয়েটারটা বুঝতে সমস্যা হয়নি, এবং সেই থেকেও বা আরো আমরা বিশেষ করে থিয়েটারে একটু পড়াশোনা করে আরো ব্যাপারটা আরেকটু বড় করে বলি যে থিয়েটারের ভাষাটা তো সার্বজনীন, মানে সেটা ভাষা, মানে মুখের ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকে না, যেহেতু শরীর, অভিব্যক্তি, অঙ্গ প্রত্যঙ্গ, নানান কিছু। যাই হোক, সেটা নিয়ে হয়তো তবে আমার বারবার মনে হচ্ছিল যে বিশেষ করে মাসুম ভাই যে ঘরানার নাটক লিখছেন, বিশেষ করে তার সেই যে আমার শিক্ষক সেলিম আলদিন, তারপরে আমার বন্ধু বদরুজ্জামান আলমগীর, এই ধারার যারা নাটক লিখছেন তাদের এই নাটক ঠিক ওই অন্য ভাষী মানুষের মাঝখানে বোঝাতে হলে তাদেরকে অন্য উপায় বের করতে হবে, মানে সেটার অন্য বিকল্প কিছু বের করতেই হবে, যে সঙ্গে সঙ্গে সাবটাইটেল মতো বড় ইয়েতে বিলবোর্ডের মতো ওরকম মানে মনিটরে দিয়ে হয়তো সেরকমও দেখেছি, কিন্তু মানে হ্যাঁ হয়, সেটা হয়, কিন্তু ওই যে নাটকটা যারা খুব দেখতে চায় তারা হয়তো ওইভাবে করে। আমি দিল্লি এনএসডিতে একবার ফেস্টিভ্যালে 10 দিনে 40টা থিয়েটার দেখেছিলাম, তো তার মধ্যে বাংলা ছিল কয়টা, 4-5টা হয়তো হবে, আর বাকিগুলো ভিন্ন ভিন্ন ভাষার। তো সেগুলো হ্যাঁ ওই যে বুঝতে সমস্যা হয়নি। একটা আছে যে শেক্সপিয়ারের নাটক, ব্রেক্টের নাটক, যেগুলো আবার আমাদের অনেকবার দেখাশোনা পড়া ইত্যাদি, তার মধ্যে হয়তো বুঝতে সুবিধা হয়েছে। কিন্তু লেবাননের একটা থিয়েটার দেখেছিলাম, নামটা একটু ভুলে গেছি, অর্থাৎ বাংলায় এরকমটা মনে পড়ে যে যে যুবক নিখোঁজ হয়েছে, এরকম ইংরেজি থেকে যেন ভুলে গেছি। তো এখন এই থিয়েটারটা দেখে আমি বিস্মিত হয়েছিলাম দিল্লি এই এনএসডি ফেস্টিভ্যালে। সেখানে ভাষা তো ওই যে আরবি এবং ইংরেজি সব মিলিয়ে করছিল, তার থেকে বড় ব্যাপার ছিল হচ্ছে অনেক রকম কলাকৌশল, মানে টিভি মনিটর থেকে শুরু করে এটা সেটা ইত্যাদি, যেটা কিনা গিরিশ কার্নারের একটা থিয়েটার দিল্লিতে দেখেছিলাম, মঞ্চে কেবল বিজয়লক্ষ্মী বর্মন অভিনয় শিল্পী ছিলেন, একক অভিনয় করছিলেন, কিন্তু তার সঙ্গে প্রায় 8-9টা টিভি মনিটর ছিল মঞ্চে, ওই ইন্টারাকশন গুলো হচ্ছিল ওইটার সঙ্গে। যাই হোক, সেগুলো ভিন্ন প্রসঙ্গ। এখন আমি খুবই একটা প্রসঙ্গ বলতে বলতে, আমি যেহেতু ওইদিকে যাওয়া হয়নি কোনোভাবেই, ইউরোপ আমেরিকার ব্যাপারটা, তো একটা মনে হচ্ছে দূর থেকে আমাদের বন্ধুদের কিছু কথাবার্তা বা তাদের গল্প শুনে, যে ওখানে এই বাংলাদেশের যে
যারা যা কিছু করছেন তার সঙ্গে কলকাতা বা ওই যে কলকাতার বাঙালিদের একটা দূরত্ব আছে অনুমান করি, কিন্তু আবার ভিন্নও আছে মনে হয়। কারণ আমি দুই একটা আসরের গল্প বা খবর এমনও দেখেছি যে কলকাতার লোকজনই বেশি সেখানে। তো জানি না মানে এটার কি কারণ সেটা জানি না, এবং তাদেরকে আমি আবার নিউ ইয়র্কে বা এইসব জায়গায় যে বাংলাদেশের এরা যে থিয়েটার করে সেই থিয়েটারের সঙ্গে কোনো যোগাযোগও ওইভাবে লক্ষ্য করি না। একটা হচ্ছে একদম শুরুতে মাসুম ভাই যেটা বলেছেন যে ওইখানে ওই যে টেকনিক্যাল সমস্যা, সেট লাইট ইত্যাদি ইত্যাদি সীমাবদ্ধতা, তা আমার মনে হয় এটা বরং এই সীমাবদ্ধতাকে বেশ সুযোগের মতো কাজে লাগানো সম্ভব। যে থিয়েটারটা আসলে অত আলোর অত ঘন ঘটা অত কিছু না করেও নিশ্চয়ই সম্ভব। অর্থাৎ আমরা যেটা আমাদের দেশজ থিয়েটারের কথা বলি যে একেবারেই মানুষজন অত ঘন্টার পর ঘন্টা বসে থাকে কেন, ওই যে গল্প এবং নানান শৈলী নানান রস সেটা থাকে বলেই। অতএব আমার মনে হয় এই সুবিধাটা নেওয়া উচিত। সেট লাইট এটার একেবারে সব কিছুকে যতটা মিনিমাইজ করা যায় সেভাবে করে থিয়েটারটাকে ওইভাবে যদি করা যায়, তবে সেক্ষেত্রে ওই যে ভাষা নিত্যপুরাণের মতো নাটকের সংলাপটা হচ্ছে যেখানে খুব প্রাণ, খুব মানে এখন সেইগুলোকে একটু বিবেচনায় এনে বোধহয় নতুন করে ভাবা যেতে পারে। আমি এটা আবারও বলি যে ওই জন্য আমাদের নাটকগুলো ইংরেজিতে করতে হবে, এখানে আমি একমত নই। বিশেষ করে সম্প্রতি চায়না ঘুরে এসে আমি সব জায়গায় আমার শিক্ষার্থীদেরকে খালি প্রশংসা ওদেরকে বলি, গল্প বলি যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে সমগ্র চায়নাতে প্রত্যেকটা এয়ারপোর্টে কোথাও আমি ওদের ভাষা ছাড়া আর কোনো ভাষার কোনো ফলক দেখিনি। মানে ইংরেজিতে কোনো জায়গায় কোনো কেবল ওই ডিজিটগুলো ছাড়া 1 2 3 4। আমি এইটা আমাদের জন্য সমস্যা হয়েছে অনেক, কিন্তু এই জোরটা খুব পেয়েছি যে ওর ভাষাকে, ওর মাতৃভাষাকে কিভাবে মানে এইভাবে ব্যবহার করা এবং আমাদেরকেও এক ধরনের পরোক্ষভাবে বাধ্য করাচ্ছে আর কি। যাই হোক, আমার মনে হয় যে আমাদের এই যে মাসুম ভাই বা ভবিষ্যতের আরো পরিকল্পনা যেটা শুনলাম ডাচ করাবো, আমাদের বন্ধু এই যে রেজা ও যাবে, ওকে থিয়েটারের হিসেবে এখানে অনেকেই জানেন না, কিন্তু একটা সময় একেবারেই ঢাকা লিটল থিয়েটারের খুবই নিবেদিত কর্মী ছিলেন এবং বিশেষ করে টেকনিক্যাল দিকগুলো ছিল, লাইট ডিজাইন করে সে। তো যে কারণে এই সম্প্রতি যাচ্ছে, এই বোধহয় এই মাসেই যাবে ইয়েতে অস্ট্রেলিয়াতে ওরকম একটা থিয়েটার নিয়ে। আমি তখন ভাবছিলাম যে তারও ক্ষেত্রে লাইট নিয়ে একটা ভালো হলো বোধহয় আপনার যে ওখানে গিয়েও ইম্প্রোভাইজ করতে হবে বা যা আছে তাই দিয়ে হয়তো করতে হবে, তাই আসলে এটা অসুবিধা কিছু নাই মনে করি। তো যাই হোক, এটা আমাদের জন্য খুব ভালো লাগলো। আর এই আয়োজন এইভাবে চলতে থাকুক, সেটা শুধু থিয়েটার না, নিশ্চয়ই আরো অনেক প্রসঙ্গ নিয়ে জাহিদ ভাই বলছিলেন। তো অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। আচ্ছা, শেষে তো শুধু যুক্তকেই ধন্যবাদ দেওয়াটুকু আছে, এবং এরকম অনুষ্ঠান বা এরকম আয়োজন আরো হবে সেটাও আশা করছি। কিন্তু কবির ভাইয়ের যে কতটুকু উনি এখানে স্থাপন করলেন সেটা থেকে আমার মনে হচ্ছে যে আসলে নিউ ইয়র্কে গেলে বা লন্ডনে গেলে যেই বোধটা হবে আমি সেই বোধটা বলছি। আমিও কিন্তু একটা খুব জোর দিয়ে বলেছি বাংলাদেশে আমার ইংরেজি নাটক পড়ার দরকার নেই, কিন্তু ওইখানে আমার কনস্ট্রেন্টসগুলো দেখতে হবে। একটা হচ্ছে দর্শক, তারপরে আমার যারা এর সাথে যুক্ত করতে চাচ্ছি, যাদেরকে যুক্ত না করলে আসলে পুরো কালচারটাই জাস্ট এক পেশে এবং একটা পক্ষের এবং একটা বয়সের এবং একটা মানসিকতার মানুষ দিয়েই শুধুমাত্র সেটি হবে। সেখানে যদি সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশনকে যদি ইনক্লুড করতে হয়, তাদেরকে আত্মীকরণ করতে হয়, তাহলে আমাকে ভাষা চেঞ্জ করতে হবে, অন্য ভাষায় যেতে হবে। কারণ আমি দেখেছি ওসনারকে আমি বাংলা বলতে পারি না, মানে বাংলার প্রতি আমার চরমতম ভালোবাসার পরেও ওসনারকে আমি বাংলা বলে আমার এই জায়গাটা রক্ষা করতে পারি না যে আমি বাঙালি এবং বাংলা আমার ভাষার বাইরে আমি যাব না। কারণ কিছু রিয়েলিটি আছে, সেই রিয়েলিটিকে কিন্তু আমার মানতে হবে। তারপরে দর্শকের যদি আপনি বলেন, আপনি চাইনিজদের ওদের প্রোডাকশনগুলো আমি বললাম তো, আলাদিনকে যদি নেন, এটা একটা ডিসপ্লে, এটাতে কোনো ভাষা না থাকলেও কোনো সমস্যা ছিল না। কিন্তু আমরা তো ওই যে আপনি আবার নানান সীমাবদ্ধতার ক্ষেত্রেও নাটকটা করতে হবে, সেই নাটকটি তখন শুধুমাত্র বাঙালি কমিউনিটির জন্যই হবে। আমি কিন্তু যে প্রশ্নটি তুলেছিলাম যে এইটাকে সার্বজনীন, মানে ওখানকার সকল কমিউনিটির মানুষরাই দেখছেন, ঠিক আছে? যেমন নিউ ইয়র্কে যদি আপনি যান, নিউ ইয়র্কে কিন্তু নিউ ইয়র্কিয়ান যারা মানে ওখানে জন্মেছেন, ওখানকার মানুষ, এরকম মানুষের সংখ্যা এখন 30%।
70% হচ্ছে আমেরিকার বাইরে থেকে এসে ওনারা নিউ ইয়র্কে আর হচ্ছেন। ফলে সবকিছু মিলিয়ে, এবং সেটা ওনারা হতে পেরেছেন শুধুমাত্র ভাষা বদল করেই, কিন্তু বা ভাষা ব্যবহারের মাধ্যম দিয়েই হচ্ছেন। এটা আমি মনে করি অনেক গবেষণার জায়গা আছে। আমি আমার খুব স্বল্প পরিসরে যেটুকু দেখে আমার কাছে মনে হয়েছে যে এটা অন্তত একটা জায়গা, আমাদের কালচারটা তৈরি করতে হলে, আমাদের সবাইকে নিয়ে কাজটা করতে হলে এই জায়গাটা বোধহয়, এই স্টেপটা বা এই স্টেয়ার কেসটা বোধহয় আমাদের ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের। ল্যাঙ্গুয়েজ কোনো ব্যারিয়ার না, কিন্তু ল্যাঙ্গুয়েজ অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য অনেক হেল্প করে বলে আমি মনে করি। নিউ ইয়র্কের সিচুয়েশন আমি বলছি, বাংলাদেশের সিচুয়েশন আমি বলছি। এটা হচ্ছে ইয়ের কথা। আর কলকাতার দর্শকদের কথা বলি, আমি মনে হয় যে রানা আপার কথাতে আমি বোধহয় সেটাকে একটু পরিষ্কার করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে এদের মানে অভিযোগ আর বিরোধ এক নয়, কিন্তু কোনো বিরোধ আছে বলে আমার কাছে মনে হয় না। অভিযোগটি তারা করেন, আসেন না, সেটি থিয়েটারের ক্ষেত্রে বেশি। কিন্তু যদি একটা রবীন্দ্রসঙ্গীতের আয়োজন হয়, সেখানে কিন্তু প্রচুর আপনি কলকাতার দর্শক পাবেন। এটা নির্ভর করে আপনার আয়োজনটি কীরকম। ফলে থিয়েটারের আয়োজনে আমরা দর্শক পাই না, তার জন্যে দায় বোধ হয় আমাদের। মাসুদ ভাই, সুযোগ পেলে এই আপনার আলোচনার পরেই একটু কথা বলার ইচ্ছা আছে। মনে হলো যে এটা একটা জরুরি। আসলে আমার কিছু বলবার ওরকম ইচ্ছা ছিল কথা পরে আমার কাছে মনে হলো, কিংবা বর্তমান পরিস্থিতি যা দেখছি আমি আমার জায়গা থেকে, খুব করে মনে হচ্ছে যে আমরা যারা বাংলাদেশি বলছি, আমাদের এই জায়গায় বাঙালি, আমরা আমাদের কোথায় আত্মপরিচয়ের একটা জায়গা অনেক বড় ক্রাইসিস আছে, যে শুধু সেইটুকুর কারণে কলকাতার বাঙালি বলি অথবা এই অঞ্চলের বাঙালি বলি একটা পার্থক্য গড়ে দেয়। আমার যত বন্ধু, যত আমি কলকাতার দেখি কিংবা বুঝি, তারা তাদের বড় হওয়াটা এই যে 50 বছর আগের বিষয়, আমরা আমাদের একটা জায়গা তৈরি করতে পারি, যেটা আমাদের, এইটা একটা বড় ক্রাইসিস। এবং আমার কাছে মনে হয় এখন এই অল্প একটু পথ চলতে গিয়ে যে আমাদের এই জায়গাটা নিয়ে খুব বেশি কাজ করা জরুরি। যারা আমাদের শিক্ষিত, যারা আমাদের বড়রা রয়েছেন, তাদেরও এটা যদি না করতে পারি, যে সমস্ত ক্রাইসিস আমেরিকায় আছে, অন্য অন্য দেশে, সব জায়গায় থেকেই যাবে, আমরা কখনো আমাদের জায়গাটা তৈরি করতে পারি। আমার কাছে এইটুকু মনে হয়েছে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা শেষ করি। আচ্ছা, এর ভেতরে কিন্তু আমি একটা কাজ আমার বলি নাই, সেটা হচ্ছে যে ওখানে 8 জন পার্টিসিপেন্টস নিয়ে আমি একটি ওয়ার্কশপ করেছি, নাটক রচনা শৈলীর ওয়ার্কশপ। এখানে 8 জন কাজ করছে। আমি কিছুটা পর্যায়ে করে এসেছি এবং এখন আমি আরো 3 মাস অনলাইনে, প্রতি রবিবারে অনলাইনে তাদের সাথে করবো এবং এই 8 জন 8টা স্ক্রিপ্ট লিখবেন এবং ওখানকার ডায়াসপোরার যে জাতীয় বিষয় ইস্যুসগুলো আছে সেইগুলো নিয়েই তারা করবেন। এবং এই ওয়ার্কশপটিতে যারা অংশগ্রহণ করেছেন এবং বেশ কিছু গেস্টও এসে ওয়ার্কশপে আসতেন এবং বসে দেখতেন, তারা বলেছেন যে এটি একটি অত্যন্ত ভালো উদ্যোগ হয়েছে, যে সারা বিশ্বেই বোধহয় এটা এখন আমরা লক্ষ্য করে দেখছি যে আসল অভাবটা কিন্তু প্রথম ভাবনাটি ভাববেন যিনি নাট্যকার, সেই নাট্যকারের অভাবটা আমি সর্বত্রই দেখি। সেই জায়গাটা একটা বেশ বড় পূরণের ইয়ে রাখে, অপেক্ষা রাখে এবং সেই জায়গাটার কাজও বোধহয় এখন আমরা শুরু করলাম এবং এটা চলতে থাকবে সবসময়। আর শেষমেশ যুক্তকে আমার ধন্যবাদ জানাচ্ছি। এই আয়োজনটি এইভাবে যদি চলে, আমি মনে করি এটি অনেক বড় কিছু এবং এটা হোক। নজরুল বলছিল, জাহিদ বলছিল যে এখানে একদম সাধারণ মানুষ, তার অভিজ্ঞতাও, সে যদি তার জীবনযাত্রা নিয়েও যদি সে কথা বলে, তা সেটিও অনেক ভালো হবে। সেই জায়গাটাও ভাবা যেতে পারে। শেষমেশ রানা আপা, শেলি আপা, বাবু ভাই যারা যুক্তের সাথে যুক্ত, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।